প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আপনারা যার কণ্ঠে অধিকাংশ ভৌতিক গল্প শুনে থাকেন তিনি হচ্ছেন কাজী মুগ্ধ মৌসুম। ভয়েস অফ মৌসুম এই চ্যানেলটি ওনার নিজের চ্যানেল। ভৌতিক গল্প যারা পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার গল্পে ফেরা যাক। রফিকের ছেলের সাথে নাকি প্রতি রাতে কে যেন সহবাস করে। অন্যজন বলল, শুধু রফিকের ছেলের সাথে নয়, গ্রামের প্রায় মধ্যবয়সী ছেলেদের সাথে একই ঘটনা ঘটছে। রাতে কে যেন তাদের সাথে শারীরিক সম্পর্ক করে চলে যায়, আর সেটা কেউ বুঝতেই পারে না। তাদের সাথে কে শারীরিক সম্পর্ক করে কেউ জানে না। আসসালামু আলাইকুম, আমি লেখক হৃদয় খান। আপনারা যারা পরীর সহবাস সিজন 1 শুনেননি তারা সিজন 1 শুনে নেবেন। সিজন 1 আমার এই চ্যানেলে দেওয়া আছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা শুনে নেবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। ওদের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি লোক দুটোর সামনে গিয়ে বললাম, আপনারা এসব কি বলছেন? কে কার সাথে শারীরিক সম্পর্ক করে? একজন লোক বলল, কেন আপনি জানেন না? কয়েকদিন ধরে এই গ্রামের মধ্যবয়সী ছেলেদের সাথে নাকি রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর কি যেন এসে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে চলে যায়, আর সেটা কে করেছে কেউ টেরও পায় না। এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না। দ্বিতীয় লোক বললেন, কাল রাতে আমার বন্ধুর ছেলের সাথে একই ঘটনা ঘটেছে। এখন আমারও অনেক ভয় লাগছে, গ্রামে এসব কি হচ্ছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি লোকগুলোকে আর কিছু না বলে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। লোকগুলোর কথা শুনে আমার অনেক ভয় লাগছিল। আমি মনে মনে ভাবছিলাম, এটা কিভাবে হতে পারে? প্রায় 1 বছর আগে একই ঘটনা তো আমার সাথে ঘটেছিল। সেই পরীটা কি আবার ফিরে এসেছে? না না, পরীটা আবার কিভাবে আসতে পারে? পরীটাকে তো 1 বছর আগে হুজুর বন্দি করে তার সাথে নিয়ে গেছে। আর যদি ফিরে আসে তাহলে সে আগে আমাদের কাছে আসতো, তাকে বন্দি করার প্রতিশোধ নিত। না না, এটা হয়তো তাদের মনের ভুল। এগুলো ভাবতে ভাবতে আমি বাড়ির দরজার সামনে দাঁড়ালাম। আমি কলিং বেল দিতেই মা দরজা খুলে বলতে লাগলো, কি রে, এত দেরি করে বাড়ি ফিরছিস কেন? কয়েকদিন পর তো বিয়ে, তুই বিয়ে করার পরও এইভাবে দেরি করে বাড়ি ফিরবি নাকি? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 1 মাস পর আমার বিয়ে। আমার বিয়ে কার সাথে হচ্ছে জানেন? মিতুর সাথে। হুজুর যখন পরীকে বন্দি করেছিলেন তারপর আমাদের জীবন ভালোই কাটছিল। কয়েকদিন পর আমি আর মিতু সিদ্ধান্ত নেই আমি আর মিতু বিয়ে করব। আমাদের ভালোবাসার কথাটা মা বাবাকে জানাই। আমাদের কথায় মা বাবাও বিয়ের জন্য রাজি হয়ে যায়। মিতু ঠিক করে আমরা 1 বছর পর বিয়ে করব। এখন বিয়ের বাকি আর মাত্র 1 মাস। 1 মাস পর আমার আর মিতুর বিয়ে। মায়ের কথায় আমি বললাম, না মা, আসার সময় কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছিল, বন্ধুদের সাথে কথা বলতে গিয়ে তাই একটু দেরি হয়ে গেছে। মা বললেন, আচ্ছা ওইসব বাদ দে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসি। খাবার খাওয়ার সময় মা আমাকে বলে উঠলেন, কি রে, কালকে মিতুর সাথে মার্কেটে যাওয়ার কথা মনে আছে না, কি ভুলে গেলি? আমি বললাম, মা, এত তাড়াতাড়ি মার্কেটে যাওয়ার কি দরকার? বিয়ের বাকি তো আরও 1 মাস। পরে একদিন সবাই মিলে মার্কেটে যাব। মা বললেন, না, তুই মিতুকে নিয়ে কালকে শপিং করতে যাবি। তুই আর মিতুর কি কি লাগবে সব কিছু কেনাকাটা করবি। অন্যদিন আমরা সহ আবার যাব। আমি মাকে কিছু না বলে আর নিজের রুমে চলে গেলাম। সে রাতে আমার কিছুতেই ঘুম আসছে না, শুধু ওই লোকগুলো কথা মনে পড়ছে। লোকগুলোর কথা কি সত্য নাকি মিথ্যা, এসব ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে কলের আওয়াজে আমার ঘুম ভাঙে। মোবাইলটা হাতে নিয়ে দেখি মিতুর কল। আমি মোবাইলটা কানে দিয়ে বললাম, হ্যালো, এত সকাল সকাল ফোন দিলে কেন? ওপাশ থেকে মিতু রাগী গলায় বলল, কাল রাত থেকে তোমার কোনো খবর নাই। আমি কল দিলাম, তুমি ধরলে না। আবার সকালে আমি কল না দিলে তো তোমার কোনো খবরই থাকতো না। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, আরে না, কাল একটু ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। মিতু একটু নরম হয়ে বলল, ঠিক আছে, শোনো, মা বলেছে আজ মার্কেটে যেতে, সেটা মনে আছে নাকি? তাও ভুলে গেছো? আমার মায়ের কথাও মনে পড়ে গেল, তাই বললাম, হ্যাঁ ঠিক আছে, বিকেলের দিকেই যাব। তুমি বিকেলে রেডি থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। ফোন রেখে আমি কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকতাম, কিন্তু রাতে সেই লোকগুলোর কথা এখনও মাথায় ঘুরপাক খাচ্ছিল। গ্রামের ছেলেদের সাথে রাতের বেলা কি হচ্ছে, ঘটনাটা কি সত্যি? আমি ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসলাম। মা পাশে বসে বলল, তোর মুখটা তো গম্ভীর কেন, কোনো চিন্তা আছে নাকি? আমি দ্রুত বললাম, না মা, কিছু না। কিন্তু মা আমার চোখের দিকে তাকিয়ে সন্দেহ করল কি না বুঝলাম না, তবে মা সেখানে আর কিছু বলল না। বিকেল হওয়ার পর আমি আর মিতু মার্কেটে গেলাম কেনাকাটা করতে।
করতেই মিতু আমার হাতে টান দিয়ে বলল, তুমি এত চুপচাপ কেন আজ? কোনো সমস্যা হয়েছে? আমি মিতুকে ওইসব কিছু বলতে চাইলাম না, শুধু বললাম, কিছু না, আমার একটু ক্লান্ত লাগছে। মিতু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, তোমার যদি ক্লান্ত লাগে তাহলে চলো, আজ আর বেশি কিছু কিনবো না, তাড়াতাড়ি বাড়ি ফিরবো। আমি মাথা নাড়লাম। সব কেনাকাটা শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমরা দুইজন রাস্তা দিয়ে হাঁটছি। আমি একটু পেছনে ফিরতেই দেখতে পাই ওই কালকের রাতের লোকটাকে, যে লোকটা পুরীর কথা বলছিল। আমি সেই লোকটার দিকে যাব, ঠিক তখনই মিতু বলে উঠল, কি হলো হৃদয়, তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? মিতুর কথায় আমি মিতুকে কি বলবো বুঝতে পারছিলাম না। আমি মিতুকে ওই পুরীর কথাটা বলতে চাইছিলাম না, তাই আমি মিতুকে বললাম, কই না তো, আমি এমনি ওই দিকে দেখছিলাম। তেমন কিছু না মিতু, চলো আমার বাসায় যাই। আমি আর মিতু আর কথা না বাড়িয়ে সোজা বাসার দিকে রওনা দিলাম। কিন্তু আমার মন এখনো অস্থির। ওই লোকটা কাল রাতে যা বলছিল সেটা কি সত্যি, নাকি কোনো ভয় বা গুজব? আমি আর ভাবতে পারছিলাম না। মাথাটা কেমন ভারী লাগছিল। কেনাকাটা শেষে বাসায় আসার পর কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠে বাইরে বের হলাম। বন্ধু সজীবের বাড়ির দিকে হাঁটতে বের হলাম, ওর কাছ থেকে কিছু জানতে পারি কিনা। আমি সজীবের বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়াতে লাগলাম। কিছুক্ষণ পর দরজা খুলল সজীব। সজীব আমাকে দেখে বলল, কি রে তুই হঠাৎ এখানে? আমি সজীবকে বললাম, বাসায় আর ভালো লাগছিল না, তাই একটু বাইরে ঘুরতে বের হয়েছি। আগে তুই কেমন আছিস সেটা বল। সজীব বলল, আমি তো ভালো আছি, শুনেছি সামনে নাকি তোর বিয়ে, তাও আবার মিতুর সাথে। আমি হেসে বললাম, হ্যাঁ রে, আর মাত্র 1 মাস বাকি, সব ঠিকঠাক চললে তোকেও কিন্তু বরযাত্রী হয়ে যেতে হবে। সজীব বলল, ঠিক আছে যাব। আচ্ছা এসব কথা এখন বাদ দে, তুই কি বাইরে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভেতরে আয়? সজীবের কথায় আমি ঘরের ভেতরে গেলাম। ঘরের ভেতরে গিয়ে আমি সজীবকে বললাম, আচ্ছা আমি তোর থেকে একটা কথা জানার জন্য এসেছি। সজীব বলল, কি কথা? তুই কি জানতে চাচ্ছিস বল। আমি বললাম, তোকে তো আমি আগেই বলেছিলাম যে একজন পুরী প্রতি রাতে আমার সাথে শারীরিক সম্পর্ক করত। 1 বছর আগে পুরী আমার সাথে কি কি করেছিল সেটা তুই ভালো করেই জানিস। পরীটাকে আমরা কি করে বন্দি করেছিলাম। আমার কথায় সজীব বলল, হ্যাঁ তুই তো আমাকে সব বলেছিলিস। তোর সাথে পরী কি কি করেছিল সব ঘটনা তো আমাকে বলেছিলি, কোনো সমস্যা হয়েছে নাকি রে? আমি বললাম, কালকে রাতে আমি যখন বাজার থেকে বাড়িতে ফিরছিলাম তখন 2টা লোক একে অপরকে বলছিল এই গ্রামে নাকি মধ্যবয়সী ছেলেদের সাথে রাতে কি যেন সহবাস করে, আর তাদের সাথে সহবাস করার সময় তারা নাকি সেটা বুঝতে পারে না। তারা নাকি পরে বুঝতে পারে যে তাদের সাথে কে যেন শারীরিক সম্পর্ক করেছে। আমার কথাগুলো শুনে সজীব বলল, হ্যাঁ রে, এটা আমিও শুনেছি। আমার নিজের চাচাতো ছোট ভাই তো এটার শিকার। কয়েকদিন আগে তার সাথেও নাকি এমন ঘটনা ঘটেছে। সে আমাকে বলেছে রাতে নাকি সে যখন ঘুমিয়ে যায় তারপর কেউ এসে নাকি তার সাথে শারীরিক সম্পর্ক করে, আর যখন সেই ঘুম থেকে জেগে যায় তখন নাকি সে কাউকে দেখতে পায় না। সে নাকি ঘুমানোর সময় সব দরজা জানালা বন্ধ করেছিল, তাও তার সাথে এমন ঘটনা ঘটেছে। আমি সজীবের কথা শুনে আঁতকে উঠলাম। তাহলে কি সত্যি সেই পরী আবার ফিরে এসেছে, নাকি এটা অন্য কিছু? আমি সজীবকে বললাম, তোর চাচাতো ভাই এখন কেমন আছে? তার শরীর ঠিক আছে তো? তোর চাচাতো ভাই এখন কোথায়? সজীব একটু চিন্তিত মুখে বলল, সে এখন অনেক ভয় পেয়েছে। আগের মতো কারোর সাথে কথা বলে না, সবসময় চুপচাপ থাকে, মাঝে মাঝে গভীর চিন্তায় ডুবে যায়। সে বলেছে রাতে ঘুমোতে গেলে কেউ মনে হয় তার পাশে শুয়ে আছে, কেউ যেন তার গায়ে হাত বুলাচ্ছে। আমি আর সেখানে চুপ থাকতে পারলাম না। মনে হচ্ছিল 1 বছর আগের সেই অভিশপ্ত রাতগুলো আবার ফিরে এসেছে। আমি সজীবকে বললাম, তোর ভাই এখন কোথায়? আমি একটু তার সাথে দেখা করতে চাই, আমি কথা বলতে পারবো? সজীব কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, আসলে হৃদয়, আমার মামাতো ভাই তো এখন বাসায় নাই, তারা কোথায় গেছে আমি নিজেও জানি না। আমি বললাম, কি, ওরা কোথায় গেছে? সজীব বলল, মামাতো ভাইয়ের সাথে যখন প্রতি রাতে এসব ঘটনা ঘটছে তখন তারা একটা হুজুরের কাছে গেছে। সেই হুজুরটা তাদেরকে কিছু পানি আর তাবিজ দিয়েছিল, কিন্তু সেই হুজুর কিছু করতে পারে নাই। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাড়ি ছেড়ে চলে যাবে। তাই তারা বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে সজীবের কথায় আমি হতবাক হয়ে গেলাম। আমি সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সজীব আমার দিকে তাকিয়ে বলল, কিরে হৃদয়, তুই কি ভাবছিস? তাহলে তুই আজকে বাড়ি ফিরে যা, আমি কালকে আমার মামাতো ভাই কোথায় আছে খবর নিয়ে তোকে জানাবো। আমি সজীবের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, তুই কালকে খবর নিয়ে আমাকে জানাস, কিন্তু একটা কথা, যদি কিছু জানতে পারিস সাথে সাথে আমাকে জানাস, দেরি করিস না। সজীব মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কালই খোঁজ নিয়ে তোর সাথে যোগাযোগ করব। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে বাড়িতে ফিরে যাই।
আমি সজীবের বাড়ি থেকে বেরিয়ে রাতের বেলায় বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়তেই মা দরজা খুলে দিলেন। মা বললেন, কিরে এত রাতে কই গিয়েছিলি, কোথায় ছিলি? আমি বললাম, মা সজীবের বাড়িতে গিয়েছিলাম, সজীবের সাথে একটু কথা ছিল, আর আজকে মনটাও ভালো ছিল না, তাই একটু হাঁটতে বের হলাম। মা আমার সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন, কিছু বললেন না। কিন্তু আমি ফ্রেশ হয়ে ভাত খেয়ে আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। রাতে আমি ঘুমিয়ে গেছি। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে কলের আওয়াজে। আমি ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে বলি, হ্যালো, বল। ওপাশ থেকে বলে, তুই তাড়াতাড়ি রেডি হ, আমি মোটরসাইকেল নিয়ে তোদের বাড়ির সামনে আসছি, আমাদের সুন্দরপুর গ্রামে যেতে হবে। আমি বললাম, আমরা সুন্দরপুর কেন যাব সজীব, কেন বিপদ হয়েছে নাকি? সজীব বলল, আমি কালকে রাতে অনেক কষ্ট করে খবর নিয়েছি, আমার চাচাতো ভাই নাকি তার মামার বাড়িতে গেছে। আমার চাচাতো ভাইয়ের মামার বাড়ি হলো সুন্দরপুর গ্রামে, তাই তার সাথে দেখা করতে আমাদের সুন্দরপুর গ্রামে যেতে হবে, চল। আমি সজীবের চাচাতো ভাইয়ের কথা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়। আমি ফোন কেটে তাড়াতাড়ি তৈরি হতে লাগলাম। তড়ি ঘড়ি করে রেডি হয়ে বাসা থেকে বের হব, এমন সময় মা জিজ্ঞেস করলো, কিরে হৃদয়, তুই এত সকালে কোথায় যাচ্ছিস? আমি বললাম, সজীবের সাথে একটু কাজে যাচ্ছি মা, দুপুরের মধ্যে ফিরে আসব। আমি বাইরে বের হতেই দেখি সজীব মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি উঠে বসলাম। সজীব বলল, চল রে, দেখি আমার চাচাতো ভাইকে পাওয়া যায় কিনা। আমরা দুজনে সুন্দরপুর গ্রামের দিকে রওনা দিলাম। সকালবেলা রাস্তা বেশ নীরব ছিল। আমরা 2 ঘন্টার মধ্যে সুন্দরপুর গ্রামে পৌঁছে গেলাম। আমি তো আপনাদের সজীবের চাচাতো ভাইয়ের নাম বলতে ভুলে গেছি। সজীবের চাচাতো ভাইয়ের নাম ফারহাদ। সুন্দরপুর গ্রামে গিয়ে আমি আর সজীব অনেকক্ষণ ধরে ফারহাদের মামার বাড়ি খুঁজতে লাগলাম। আমরা অনেকক্ষণ খোঁজার পর অবশেষে ফারহাদের মামার বাড়ি খুঁজে পেলাম। আমি দরজার সামনে গিয়ে কড়া নাড়াতেই লাগলাম, আর সজীব আমার পেছনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একজন মেয়ে দরজা খুলে দিলেন। মেয়েটা বললেন, কি আপনি, কাকে খুঁজছেন? আমি মেয়েটার মুখের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী ছিল। মেয়েটার চোখে এক ধরনের মায়া ছিল, এক কথায় পুরীর মতো। আমি মেয়েটার দিকে তাকিয়েই রইলাম। মেয়েটা বলে উঠল, কি হলো, আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? কে আপনি, কাকে চাই? তখন পেছন থেকে সজীব বলে উঠল, রিয়া কেমন আছো? মেয়েটি বলল, ভালো আছি। সজীব ভাইয়া, তুমি এখানে? তুমি গ্রামে কখন আসছো? আর এই ছেলেটাকে? সজীব বলল, আমরা এখানে ফারহাদের সাথে একটু কথা বলতে এসেছি, আর এটা হলো আমার বন্ধু হৃদয়। রিয়া, বাসা কি ফারহাদ আছে? রিয়া বলল, হ্যাঁ ভাইয়া, ফারহাদ ভাইয়া ভেতরে আছে। আর আপনার বন্ধু কোনো কথা বলছে না কেন? সজীব বলল, তাহলে তুমি একটু ফারহাদকে ডাকো, তুমি ফারহাদকে দিয়ে বলো সজীব এসেছে। রিয়া বলল, না ভাইয়া, তোমরা ভেতরে আসো। এটা বলে রিয়া ঘরের ভেতরে চলে যায়। সজীব আমাকে বলে ওঠে, কিরে হৃদয়, চল ভেতরে চল। আমি আর সজীব ঘরের ভেতরে ঢুকলাম। বাড়িটার পরিবেশ বেশ শান্ত আর সুন্দর ছিল। ভেতরে ঢুকতেই দেখি ফারহাদ সোফায় চুপচাপ বসে আছে। মুখটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচের দিকে কালো হয়ে গেছে, যেন অনেক দিন ঘুম হয়নি। ফারহাদ আমাদের দেখে উঠে দাঁড়ালো, তারপর বলল, সজীব ভাই, তোমরা এখানে? সজীব বলল, হ্যাঁ রে ফারহাদ, তোর খবর নিতে আসলাম, তুই ঠিক আছিস তো? ফারহাদ মাথা নেড়ে বলল, ঠিক আছি। কি জানি না কি ভাই, কি হচ্ছে এগুলা? রাতে ঘুমাতে ভয় লাগে, মনে হয় কেউ আমার পাশে শুয়ে আছে, আবার যেন কেউ শরীর ছুঁয়ে যায়। আমি এবার সামনে এগিয়ে গিয়ে বললাম, ভাই একটু খোলামেলা করে বলো তো, এসব কবে থেকে হচ্ছে? এইসব আর এই গ্রামে আসার পর কি কিছু হয়েছে নাকি? ফারহাদ গভীর শ্বাস দিয়ে বলল, এই গ্রামে আসার পরও শান্তি নাই। এখানে আসার পর প্রথম দিন কিছু হয়নি, কিন্তু গতকাল রাতেও বুঝতে পারলাম কেউ যেন পাশে ছিল। দরজা বন্ধ ছিল, জানালা লাগানো, তারপরও এমন অনুভূতি। আমি এখন খুব ভয় পাচ্ছি। এই কথা শুনে আমার বুক কেমন করে উঠল। আমি সজীবের দিকে তাকালাম। আমি ফারহাদকে আরো বললাম, আচ্ছা তুমি কি জানো এগুলো তোমার সাথে কি করছে? রাতে তোমার রুমে কে আসে? কোনো মানুষ আসে নাকি কোনো পরী? ফারহাদ বলল, সেটা আমি জানি না। আমি যখন ঘুম থেকে জেগে যাই তখন আমি রুমে কাউকে দেখতে পাই না। এমন সময় রিয়া আমাদের জন্য পানি নিয়ে এলো। রিয়া শান্ত গলায় বলল, ভাইয়া আমি কিছু বুঝতে পারছি না, ফারহাদ ভাইয়ের সাথে যে এমন হচ্ছে সেটা কি আসলে কোনো জিন বা পরীর কাজ? আমি রিয়ার দিকে তাকিয়ে আসতে বললাম, আমি ঠিক জানি না, কিন্তু আমার জীবনেও এমন ঘটনা আগেও ঘটেছে, আর মনে হচ্ছে এটা হালকা কোনো বিষয় না। সজীব তখন বলল, হৃদয়, আমাদের আবার সেই হুজুরের সাথে কথা বলা উচিত, যিনি আগেরবার তোদের সাহায্য করেছিল। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছিস, সময় নষ্ট করা ঠিক হবে না, রাতে যে কোনো সময় বড় কিছু হতে পারে। ফারহাদ বলল, ভাই আমি চাইলে কি তোমাদের সাথে যেতে পারি হুজুরের কাছে?
আমি আর সহ্য করতে পারছি না। আমি বললাম, অবশ্যই যাবে, আমরা আজকেই ফিরে যাওয়ার সময় হুজুরের সাথে দেখা করব। রিয়া চিন্তিত মুখে বলল, তাহলে তোমরা কিছু খেয়ে তারপর যাও, আমি খাওয়ার ব্যবস্থা করি। কিন্তু আমি বললাম, না রিয়া, এখন দেরি করা যাবে না, তোমরা দোয়া করো যেন আমরা এর একটা সমাধান খুঁজে পাই। তারপর আমরা তিনজন বেরিয়ে পড়লাম হুজুরের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 2-3 ঘন্টা মোটরসাইকেল চালানোর পর অবশেষে আমরা বকুলতলা হুজুরের গ্রামে পৌঁছলাম। আমরা তিনজন হুজুরের বাড়িতে গিয়ে দেখি হুজুর বাড়িতে নেই, হুজুরের ঘরের বাইরে তালা মারা। এটা দেখে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। আমরা একে অপরের দিকে তাকাতে লাগলাম। তখনই একজন অচেনা লোক এসে বলে উঠলেন, তোমরা কি হুজুরকে খুঁজছো? হুজুর তো বাসায় নেই। আমি লোকটাকে বললাম, হুজুর আবার কোথায় গেছে? আপনি কি জানেন হুজুর কোথায় গেছেন? সে অচেনা লোকটা বলল, আসলে হুজুর কোথায় গেছে সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আজ থেকে কয়েক মাস হুজুর একটা বড় তান্ত্রিকের কাছে গিয়েছিল, তারপর সে আর ফিরে আসেনি। আমি লোকটাকে আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি জানেন হুজুর যে তান্ত্রিকের কাছে গেছে তার ঠিকানা কোথায়, আর হুজুর তান্ত্রিকের কাছে কেন গেছেন? আমার কথায় লোকটা বলল, তান্ত্রিকের কাছে হুজুর কেন গেছে সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু কোনো এক পরীর ব্যাপারে গেছে সেটা জানি, আর হুজুর কোনো তান্ত্রিকের কাছে গেছে সেটা কেউ জানে না। লোকটার কথা শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। লোকটার কথা শুনে আমরা তিনজন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলাম। হুজুর না থাকায় যেন সব পরিকল্পনাই এলোমেলো হয়ে গেল। সজীব মুখটা শুকিয়ে বলল, তাহলে এখন কি করব হৃদয়? আমাদের হুজুরই একমাত্র ভরসা ছিল। আমি চারপাশে তাকিয়ে বললাম, দেখ, হুজুর যেহেতু পরীর ব্যাপারে কোনো তান্ত্রিকের কাছে গেছে, তাহলে হয়তো এই তান্ত্রিকই আমাদের সাহায্য করতে পারে, কিন্তু তার ঠিকানা খুঁজে বের করতে হবে। লোকটাকে আবার জিজ্ঞেস করলাম, ভাই, হুজুর তান্ত্রিকের কাছে যাওয়ার আগে কাউকে কিছু বলেনি? কেউ কি জানে? লোকটা কিছুক্ষণ ভেবে বলল, শোনো, হুজুর যাওয়ার আগের দিন রাতে সে গ্রামের পাশের পুরনো বাজারে গিয়েছিল। ওখানে এক বৃদ্ধার সাথে কথা বলেছিল। মানুষজন বলে ওই বৃদ্ধা অনেক কিছু জানে, চাইলে তোমরা তার সাথে কথা বলেই দেখতে পারো। আমি সঙ্গে সঙ্গে সজীব আর ফারহাদকে বললাম, চল, সময় নষ্ট না করে ওই বৃদ্ধার কাছেই যাই। আমরা মোটরসাইকেল নিয়ে পুরনো বাজারের দিকে রওনা দিলাম। আধা ঘন্টা পর বাজারে পৌঁছে একটা চায়ের দোকানে লোকজনকে জিজ্ঞেস করলাম, এই বাজারে এক বৃদ্ধা থাকেন যিনি অনেকদিন ধরে এখানে আছেন, ওনাকে কোথায় পাবো? চায়ের দোকানদার আঙ্গুল দিয়ে সামনের একটা ছোট্ট খুপড়ির দিকে দেখিয়ে বলল, ওই যে খুপড়ি ঘরটা দেখছেন, উনি হলেন রহিমা বুড়ি। তবে সাবধান, কেউ বেশি জিজ্ঞেস করলে রেগে যায়। আমরা ধীরে ধীরে ওই খুপড়ির সামনে গিয়ে কড়া নাড়লাম। কিছুক্ষণ পর পর্দা সরিয়ে এক বয়স্ক মহিলা বের হয়ে এলেন। তার চুল পাকা ধরে গেছে, চোখ দুটো গভীর আর যেন 1000 বছরের অভিজ্ঞতায় ভরা। বৃদ্ধা আমাদের দেখে ধীরে বললেন, কিরে, তোমরা কারা? এখানে কি গাছ? আমি বিনয়ের সাথে বললাম, মা, আমরা হুজুরকে খুঁজছি, শুনেছি উনি আপনার সাথে দেখা করেছিলেন। আপনি কি জানেন উনি কোথায় গেছেন? আমাদের হুজুরকে খুব দরকার। বৃদ্ধা গভীর দৃষ্টিতেই আমাদের তিনজনের দিকে তাকিয়ে রইলেন, তারপর আসতে বললেন, আসলে বাবা, আমিও তাকে খুঁজছি। সেই দিন সে কোথায় যাবে সেটা আমাকেও বলেনি, তারপর সে এখানে আর আসেনি। আমি নিজেও বুঝতে পারছি না হুজুরকে কোথায় খুঁজবো। ওই বৃদ্ধার কথা শুনে আমরা একে অপরের দিকে তাকাতে লাগলাম। আমি তাকে বললাম, আচ্ছা মা, আমরা এখন চলে যাচ্ছি, আপনি যদি হুজুরকে খুঁজে পান তাহলে আমাদের একটু খবর দিয়েন। সে বলল, আচ্ছা ঠিক আছে বাবা। বৃদ্ধার কাছ থেকে কোনো খবর না পেয়ে আমরা আবার তার বাড়ি থেকে বের হয়ে গেলাম। সেই বৃদ্ধার বাড়ি থেকে বের হয়ে ফারহাদ বলল, ভাই, এখন কি করব? হুজুর নেই, তান্ত্রিকের খবরও নেই। আমি একটু ভাবলাম, তারপর বললাম, দেখো, ভয় পেলে হবে না, যত ঝামেলাই হোক কিছু একটা উপায় বের করতেই হবে। ফারহাদ, তুমি এখন শক্ত থাকো, আর তুমি এখন বাসায় যাও। সজীব বলল, তুই ঠিক বলেছিস। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, তারপর বললাম, রাতে কয়েকদিন ধরে তো ফারহাদের রুমে কেউ আসে না, আর কয়েকদিন দেখো রাতে কেউ আসে কিনা, তার কিছু একটা করা যাবে। সামনে আবার আমার আর মিতুর বিয়ে, একবার এই বিয়েটা হয়ে যাক, তারপর যা করার করব। সজীব আর ফারহাদ বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখন নিজ নিজ বাসায় ফিরে যাওয়া দরকার। তারপর আমরা তিনজন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর সজীব ফারহাদকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। বাইক চালাতে চালাতে সজীব আমাকে বলল, হৃদয়, তুই এগুলো নিয়ে একদম চিন্তা করিস না তো, তোর বিয়েটা হয়ে যাক, তারপর আমরা কিছু একটা করব। আমি বললাম, তুই একদম ঠিক বলেছিস। আচ্ছা সজীব, আমরা যখন ফারহাদের মামা বাসায় গিয়েছিলাম তখন দরজার খুলছে যে মেয়েটা, সেই মেয়েটা কে রে? সজীব বলল, আরে ওটা তো রিয়া, ফারহাদের মামাতো বোন। রিয়া তো আমাদের কলেজেই পড়ে।
আমি বললাম, ও আচ্ছা, একটা কথা বলতেই হবে, সেই মেয়েটা দেখতে অনেক সুন্দরী, তার চোখ দুটো দেখতে অনেক সুন্দর। এগুলো বলতে বলতে আমার বাসার সামনে চলে এলাম। আমি সজীবকে বিদায় দিয়ে আমার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম, অনেকদিন তো কলেজে যাওয়া হয়নি, আজকে কলেজে গিয়ে দেখি, কলেজে গেলে হয়তো মনও ভালো হয়ে যাবে। মনে মনে ভাবছিলাম, অনেকদিন পর কলেজে যাচ্ছি, সবার সাথে দেখা হবে, মজা করব। আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিই। কলেজে যাওয়ার পর আমি কলেজের গেট দিয়ে ঢোকার পর আমি দেখতে পেলাম ফারহাদের মামাতো বোন রিয়াকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, রিয়া এখানে কেন? ও তো সুন্দরপুরে থাকে। আমি রিয়ার দিকে এগিয়ে গেলাম। তার সামনে গিয়ে আমি বললাম, আপনি রিয়া না? কেমন আছেন আপনি? আর আপনি এখানে কেন? রিয়া একটু অবাক হয়ে বলল, আপনি সজীব ভাইয়ের বন্ধু না, যে কালকে আমাদের বাসায় গেছেন? আর আপনি এখানে কেন? আমি হালকা হাসি দিয়ে বললাম, হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি হৃদয়। আমি অনেকদিন পর কলেজে এলাম, কিন্তু আপনাকে এখানে দেখে সত্যি অবাক হলাম। আপনি এখানে কেন এসেছেন? আপনি কি সুন্দরপুর থেকে এসেছেন নাকি? রিয়া একটু হেসে বলল, আসলে হ্যাঁ, হঠাৎ করেই আসতে হলো। ফারহাদ ভাইয়ার ব্যাপারে তো জানেনই, ওর সমস্যাটা নিয়ে খুব চিন্তিত আমরা। তাই আমার বাবা ঠিক করলেন আপাতত আমাকে শহরে পাঠিয়ে দেওয়া হবে। কয়েকদিন থাকবো এখানে খালার বাসায়, সাথে কলেজেও যাওয়া আসা করব। এই কলেজে তো আমি কিছুদিন আগে ভর্তি হয়েছি। আমি বললাম, বুঝলাম, খুব ভালো করেছেন। এখানে থাকলে ফারহাদ ভাইয়ের চিন্তা থেকে কিছুটা দূরে থাকবেন, আর কলেজে যাওয়া আসাও করতে পারবেন, তখন আপনার আরও ভালো লাগবে। আমি আর রিয়া কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলাম। রিয়ার কথায় একটা কেমন জানি শান্তি অনুভূতি ছিল। রিয়ার চোখে তখনও সেই মায়াভরা দৃষ্টি। আমি হালকা হেসে বললাম, ঠিক বলেছেন, এখানে থাকলে আপনার মনও ভালো থাকবে। আর যেহেতু এখন আমি নিয়মিত কলেজে আসবো, আপনার সাথে দেখা সাক্ষাৎ হতেই থাকবে। রিয়া হেসে বলল, হ্যাঁ, দেখা হলে ভালোই লাগবে, পরিচিত কেউ থাকলে তো সুবিধা হয়। আমি মাথা নেড়ে বললাম, ঠিক বলেছেন, চলেন আজ আপনাকে কলেজটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। রিয়াও রাজি হয়ে গেল। তারপর আমি আর রিয়া একসাথে কলেজের ভেতরে ঢুকলাম। ক্লাসের ফাঁকে ফাঁকে রিয়ার সাথে অনেক কথা হচ্ছিল। দিনটা বেশ ভালোই কেটেছিল। বিকেলে ছুটি হওয়ার সময় রিয়া বলল, আচ্ছা, আপনি কালকে কি কলেজে আসবেন? আমি হেসে বললাম, অবশ্যই, এখন তো নিয়মিত আসবো। রিয়া মাথা নেড়ে হাসলো, তারপর বলল, আচ্ছা, তাহলে দেখা হবে কাল। আমি রিয়ার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তবে বাসায় ফেরার পর মনটা বারবার রিয়ার কথার দিকেই চলে যাচ্ছিল। কে জানে, এমন অদ্ভুত ঘটনার মাঝে এক মায়াবী রিয়ার সাথে এমন পরিচয় হবে ভাবিনি। আর ঠিক সেই দিন বিকেলেই সজীব একটা অদ্ভুত খবর দিল। সজীব বলল, হৃদয়, একটা খবর পেলাম, হুজুরকে নাকি কেউ শেষবার একটা পুরনো শ্মশানে দেখেছে, যেটা হুজুরের গ্রামের পাশে। আমি বললাম, কি বলিস, শ্মশানে? হুজুর শ্মশানে ওখানে কি করতে গেছে? সজীব বলল, কেন গেছে সেটা কেউ জানে না, তবে কিছু গ্রামবাসী বলেছে সেদিন রাতে নাকি শ্মশানের আশেপাশে হুজুরকে দেখেছে। আমি সজীবের মুখ থেকে খবরটা শোনার পর কিছুক্ষণ চুপচাপ রইলাম। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হুজুর যদি সত্যি শ্মশানে গিয়ে থাকেন, তবে সেটা নিশ্চয়ই কোনো সাধারণ কারণ না। আমি সজীবকে বললাম, শোন, কাল সকালে আমরা আবার বের হব, সরাসরি হুজুরের গ্রামের পাশের সেই শ্মশানে যাব। এখন সময় নষ্ট করলে চলবে না। সজীব বলল, ঠিক বলেছিস, আমি ফারহাদকে খবর দেই, ওকেও আমাদের সাথে নিতে হবে। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে গেলেও ঘুম আসছিল না। মাথার ভেতর শুধু হুজুরের শ্মশান কানেকশনের চিন্তা। পরের দিন সকালে হলো, আমরা তিনজন, আমি, সজীব আর ফারহাদ, রওনা দিলাম শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছে দেখি জায়গাটা পুরো নির্জন, বাতাসও যেন হালকা শীতল, একটা গা ছমছমে ভাব। পুরনো কিছু কবর আর পোড়া কাঠের গন্ধ চারপাশে ছড়িয়েছিল। আমি চারদিকে তাকিয়ে বললাম, এখানেই তো হুজুরকে দেখা গেছে, তাই তো? সজীব বলল, হ্যাঁ, কয়েকজন বলেছে ওই বড় বট গাছটার পাশে নাকি হুজুরকে দেখা গেছে। আমরা ধীরে ধীরে বট গাছটার কাছে গেলাম। হঠাৎ দেখি মাটিতে হুজুরের ব্যবহার করা এক তাবিজ পড়ে আছে। আমি তাবিজটা হাতে তুলে নিলাম। কিছুক্ষণ তারপর একটা ঠান্ডা বাতাস বইছিল, আর যেন কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। কেউ যেন আমাদের ফলো করছে। ফারহাদ হঠাৎ বলল, ভাই, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমরা তিনজন একসাথে পেছনে ফিরে তাকালাম, কেউ নেই, কিন্তু বাতাসের শব্দটা যেন ফিসফিস করে কিছু বলছে। সজীব আমাদের আস্তে আস্তে বলল, হৃদয়, এবার আসলেই কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। হুজুর যদি এখানে এসে হারিয়ে যায়, তবে কোনো অশরীরী ব্যাপার তো আছেই। আমি বললাম, ঠিক বলেছিস, এবার আমাদের হুজুরের সেই তান্ত্রিককে খুঁজতেই হবে। হয়তো এই তাবিজের ভেতরেই কোনো সূত্র আছে। তখন ফারহাদ বলে উঠল, তাহলে কি আমরা তাবিজটা কাউকে দেখাবো? আমি বললাম, হ্যাঁ, শহরে ফিরে কোনো বড় হুজুর বা তান্ত্রিকের কাছে নিয়ে যাব। এখন দ্রুত এখান থেকে বের হওয়া ভালো।
শ্মশান থেকে বেরিয়ে আসার সময় মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে হাঁ করে তাকিয়ে আছে। সেদিন রাতে বাসায় এসে তাবিজটা নিয়ে বসেছিলাম, খেয়াল করলাম তাবিজটার উপর অদ্ভুত কিছু শব্দ লেখা। সেটা আমি বুঝতে পারছিলাম না। অনেক ভাবনার পর সজীবকে ফোন দিয়ে বললাম, শোন, কালই শহরের বড় হুজুরের কাছে যাই, ওনার সাথে তাবিজটা নিয়ে দেখা করা দরকার। সজীব বলল, ঠিক বলছিস, আমি ফারাদকে খবর দেই, কাল সকালেই আমরা বের হব। পরের দিন সকালবেলা আমরা 3 জন শহরের বড় হুজুরের বাড়ি গেলাম। হুজুর বয়সে একটু বৃদ্ধ। আমরা হুজুরকে সালাম দিয়ে তাবিজটা তার সামনে রাখলাম। হুজুর তাবিজটা হাতে নিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ ধরে রইলেন, তারপর ধীরে চোখ খুলে বললেন, এটা খুব শক্তিশালী এক বন্দিশ মন্ত্রের তাবিজ। এটার মাধ্যমে পরিবার জিনদের আটকে রাখা হয়। এই তাবিজটা হয়তো তিনি পরিবার জিনদের হাত থেকে বাঁচার জন্য নিজের কাছে রেখেছিলেন। আমি বললাম, তাহলে কি এই তাবিজটার মাধ্যমে হুজুরের কোনো খোঁজ পাওয়া যাবে? সেই হুজুর বলল, এই তাবিজ দিয়ে কোনো কিছু জানা সম্ভব না। এই তাবিজ দিয়ে তোমরা হুজুরকে খুঁজে পাবে না, তোমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। হুজুরের কথা শুনে আমরা 3 জনই কিছুটা হতাশ হলাম। এত আশা নিয়ে তাবিজ নিয়ে এসেছিলাম, কিন্তু এই তাবিজটা কোনো কাজে লাগলো না। তবে হুজুর আবার বললেন, দেখো, তোমরা যদি হুজুরকে খুঁজতে চাও তবে যেই তান্ত্রিকের খুঁজে ছিলে তাকে খুঁজে বের করো, কারণ মনে হচ্ছে হুজুরের এই হারিয়ে যাওয়ার পেছনে কোনো বড় জাদুটোনা বা শক্তির হাত আছে। সেই তান্ত্রিকের হয়তো জানে হুজুর এখন কোথায় বা কিভাবে উদ্ধার করা যাবে তাকে। আমি ফারাদ আর সজীবের দিকে তাকিয়ে বললাম, তাহলে এবার তান্ত্রিককে খুঁজতেই হবে, কিন্তু কোথায় খুঁজবো হুজুরকে? তারপর আমরা 3 জন ওখান থেকে চলে আসলাম। বাসায় যেতে যেতে সজীব আমাকে বলল, দেখ হৃদয়, আমরা হয়তো হুজুরকে খুঁজে পাবো না। আমি বললাম, এখন আমাদের কি করা প্রয়োজন, কি করব আমি বুঝতে পারছি না। আমার কথায় সজীব বলল, আচ্ছা, এখন পরিয়ার হুজুরের কথা মাথা থেকে বাদ দিয়ে দে। 15-20 দিন পর তো তোর বিয়ে, এখন শুধু তোর বিয়ের কথা চিন্তা কর। তোর বিয়েটা একবার হয়ে যাক, তারপর না হয় এটা নিয়ে আমরা কিছু একটা করব। সজীবের কথাগুলো শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমি মনে মনে ভাবতে, সত্যিই তো আমার বিয়েটা সামনে চলে এসেছে, কিন্তু হুজুরের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলা এত সহজ হচ্ছে না। আমি জানি এখানে কিছু একটা গভীর রহস্য লুকিয়ে আছে। তবুও সজীবের কথায় আমি কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম। আমি বললাম, ঠিক আছে, এখন না আমি শুধু বিয়েটা নিয়ে ভাবি, তবে বিয়ের পর আমরা আবার হুজুরের খোঁজে নামবো। সজীব হেসে বলল, অবশ্যই। ফারাদও মাথা নেড়ে সম্মতি দিল। তারপর আমরা বাসায় গিয়ে ফিরলাম। আমি বাসার সামনে গিয়ে দরজার কড়া নাড়তে লাগলাম। দরজাটা যখন খুলে তখন আমার সামনে মিতু দাঁড়িয়ে আছে। মিতু আমাকে বলে উঠল, এতক্ষণ কোথায় গিয়েছিলে, আর তুমি আর কল ধরছো না কেন? মিতুর কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম। আসলে সারাদিন এত কিছু ঘটে যাওয়ার পর ফোনটা চেক করারই সুযোগ পাইনি। আমি হালকা হাসি দিয়ে বললাম, আরে মিতু, আমি একটু ব্যস্ত ছিলাম, ফোন সাইলেন্ট ছিল, তাই খেয়াল করিনি। মিতু, কিছু হয়েছে? মিতু আমাকে একটু রেগে বলল, ব্যস্ত ছিলে মানে? জানো আমি তোমাকে কতবার ফোন করেছি, তোমার বাসার সবাইও তোমার জন্য অনেক চিন্তায় ছিল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। সত্যি বলতে আজকে দিনের সব ঘটনাই এত অদ্ভুত আর রহস্যময় ছিল যে বাসার কথা মনেই ছিল না। আমি একটু নরম গলায় বললাম, সরি মিতু, আসলে একটা গুরুত্বপূর্ণ কাজে ছিলাম, এখন তো আমি চলে এসেছি। মিতু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর একটু বিরক্তি নিয়ে বলল, থাক, এখন এসব কথা বাদ দাও, এখন ভিতরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি মিতুর কথায় আর কিছু না বলে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি মা বাবা সবাই বেশ চিন্তিত, মুখেই বসে আছে। আমায় দেখি মা বললেন, হৃদয়, কোথায় ছিলি এতক্ষণ? ফোনও ধরছিলি না, আমরা সবাই খুব টেনশনে ছিলাম বাবা। আমি শান্ত গলায় বললাম, মা, একটা দরকারি কাজে গিয়েছিলাম, তাই ফোন চেক করতে পারিনি। মিতু তখন একটু রাগী গলায় বলল, কি দরকারি কাজ ছিল, সেটাও কি বলা যাবে না? আমি সেখানে কিছুক্ষণ চুপ করে রইলাম। সত্যি বলতে হুজুরের সাথে শ্মশানের কানেকশন বা তাবিজের ব্যাপারটা নিয়ে এখন বাসার কারোর সাথে কথা বলতে চাইছিলাম না, কারণ সামনে আমার আর মিতুর বিয়ে, এতে ওরা হয়তো আরও বেশি দুশ্চিন্তা করবে। তাই আমি বললাম, তেমন কিছু না, সজীব আর ফারাদের সাথে একটা কাজে গিয়েছিলাম। মিতু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, যেন বুঝতে চেষ্টা করছিল আমি সত্যি বলছি কিনা। তারপর একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আসো। আমি মাথা নেড়ে সায় দিলাম, কিন্তু মনে মনে বুঝতে পারছিলাম মিতু আমাকে কিছুটা সন্দেহ করছে। সত্যিটা ওর কাছে বলা ঠিক হবে কিনা তা ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, আমি ফ্রেশ হয়ে খেতে বসলাম। মা আমাকে শান্ত গলায় বললেন, বাবা, এখন তো তোর বিয়ের আয়োজন নিয়ে সবাই ব্যস্ত, তুই যেন আর কোনো ঝামেলায় না জড়াস, এখন শুধু নিজের বিয়ের কথা ভাব। আমি মায়ের কথায় কিছু বললাম না, শুধু মাথা নিচু করে খেতে থাকলাম। মিতুও খেতে বসেছিল, তবে ওর মুখে একটা অদ্ভুত ভাব ছিল, যেন কিছু একটা বুঝতে পারছে কিন্তু বলছে না। তারপর আমি খাবার খেয়ে নিজের রুমে চলে যাই।
আমি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এমন সময় দরজার সামনে দেখি মিতু দাঁড়িয়ে আছে। আমি মিতুকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলাম। মিতুর মুখের দিকে তাকিয়ে আমি বললাম, কি হলো মিতু, তুমি এখানে, কিছু বলবে নাকি? মিতু একটু থেমে গিয়ে বলল, তোমার সাথে একটু কথা ছিল, একা। আমি দরজাটা পুরোপুরি খুলে ওকে ভিতরে আসতে বললাম। মিতু ধীরে ধীরে রুমে ঢুকলো। তারপর মিতু দরজাটা নিজেই বন্ধ করে দিল। আমি খাটের পাশে চেয়ার টেনে বসলাম আর মিতু আমার সামনের সোফায় বসলো। কিছুক্ষণ আমরা দুজন চুপচাপ, কেউ কিছু বলছি না। আমি প্রথমে মিতুকে বললাম, মিতু বলো, তুমি আমাকে কি কথা বলবে? মিতু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, সত্যি করে বলবে কিন্তু, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আমি মিতুর প্রশ্ন শুনে হতবাক হয়ে গেলাম। এতক্ষণ ধরে আমি অন্য কিছু নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু মিতুর এমন প্রশ্নের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কিছুক্ষণ চুপ থেকে বললাম, এটা তুমি কেমন প্রশ্ন করছো মিতু? আমরা তো বিয়ের জন্যই প্রস্তুতি নিচ্ছি। মিতু আমার চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি তোমার মধ্যে সেই আগ্রহটা দেখতে পাচ্ছি না হৃদয়, যেন তুমি কোনো একটা দুশ্চিন্তার মধ্যে আছো। আমি চাই তুমি মন থেকে বিয়েতে রাজি থাকো। আর আমি কিছুদিন ধরে দেখছি তুমি আগের মতো আমার সাথে দেখা করো না। দেখা করার কথা বাদ দাও, ঠিক মতো কলও দাও না, কথা বলো না, কিছুই না। আর আমি যদি তোমাকে কল দিই তাহলে তাও কল ধরো না। তুমি কি আমার সাথে কথা বলতে চাও না হৃদয়, নাকি তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমি মিতুর কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। সত্যি বলতে মিতু যা বলছে তা মিথ্যা না। আমি আসলেই অনেক ব্যস্ত হয়ে পড়েছি হুজুরের খোঁজে, শ্মশানের রহস্য আর তাবিজের ব্যাপার নিয়ে। আর ওই ফারহাদের মামাতো বোন রিয়াকে দেখার পর থেকেই মিতুকে তো একবারও কল দেওয়া হয়নি। দিনে যেটুকু সময় পাই রিয়াকে নিয়ে ভাবতে ভাবতে চলে যায়। কিন্তু তার মানে এই নয় যে আমি মিতুকে অবহেলা করছি বা তাকে বিয়ে করতে চাই না। আমি বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর মিতুর দিকে তাকিয়ে বললাম, মিতু, আমি জানি আমি কিছুদিন ধরে তোমার সাথে আগের মতো সময় দিতে পারছি না, কিন্তু এর মানে এটা না যে আমি তোমাকে বিয়ে করতে চাই না। মিতু কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে বলল, তারপর তাকিয়ে থাকার পর বলল, তাহলে তুমি আমার সাথে আগের মতো কথা বলছো না কেন, আর আমার কল ধরো না কেন? আমি মিতুকে বললাম, মিতু, আমি আসলে সজীব আর ফারহাদকে নিয়ে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছিলাম। একটা সমস্যা হয়েছে, এখন তোমাকে সব বলতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি সময় হলে তোমাকে সব জানাবো। মিতু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু প্লিজ আমাকে এভাবে এড়িয়ে যেও না। আমি চাই না আমাদের মধ্যে কোনো দূরত্ব আসুক। আমি মাথা নেড়ে বললাম, আমি কথা দিচ্ছি মিতু, আর এমনটা হবে না। তাহলে তাহলে এমনটা হবে না যেহেতু কি? তারপর মিতু আস্তে আস্তে করে উঠে দাঁড়ালো, দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে একটু থেমে বলল, তাহলে এখন আমি যাচ্ছি, তুমি একটু বিশ্রাম নাও, কাল কথা হবে। আমি হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কাল কথা হবে। তারপর মিতু দরজা খুলে বেরিয়ে গেল। এরপর আমিও শুয়ে পড়ি। পরের দিন সকালে উঠে আমি কলেজে যাই। কলেজে গিয়ে দেখি কলেজের বাইরে বসে আছে ফারহাদের মামাতো বোন রিয়া। রিয়াকে দেখে আমি একটু অবাক হলাম। রিয়া কলেজের গেটের সামনে বসে কি করছে? আমি ওর দিকে এগিয়ে গেলাম, কাছে গিয়ে বললাম, রিয়া, তুমি এখানে বসে আছো কেন? আজ তুমি ক্লাসে যাওনি? রিয়া আমার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিয়ে বলল, আজ ক্লাসে যেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু কলেজের বাইরে বসি। আমি রিয়ার পাশে বসে বললাম, কি হয়েছে, মন খারাপ নাকি? রিয়া আমাকে বলল, তেমন কিছু হয় নাই, ফারহাদ ভাইয়ার ব্যাপারটা নিয়ে একটু চিন্তা লাগছে, আর আজকে আমার মনটাও তেমন ভালো নেই। আমি হালকা হেসে রিয়াকে বললাম, চিন্তা করো না রিয়া, আমার বিয়েটা একবার হয়ে যাক, তারপর আমরা সবাই মিলে একটা না একটা উপায় বের করব। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি, তোমার বিয়ে মানে? তোমার বিয়ে কখন, আর বিয়ে কার সাথে? আমি রিয়াকে বললাম, হ্যাঁ রিয়া, আমার সামনেই বিয়ে, আর আমার বিয়ে মিতুর সাথে। এ মাসের 15 তারিখ আমার বিয়ে। বিয়ের বাকি আর মাত্র 15 দিন। আমার কথা শুনে রিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, কি হয়েছে রিয়া, আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তারপর রিয়া হালকা হাসি দিয়ে বলল, না কিছু না, আসলে তোমার বিয়ের খবর শুনে একটু অবাক হয়ে গেলাম, ভাবিনি তুমি এত শিগগিরই বিয়ে করবে। ও খুব ভালো খবর তো, অভিনন্দন। আমি হালকা একটা হাসি দিয়ে বললাম, আসলে আমি এত দ্রুত বিয়ে করব ভাবিনি, কিন্তু পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছে, তাই আর কিছু করার নেই। কিন্তু আমি খেয়াল করলাম রিয়ার হাসিটা কেমন যেন ফাঁকা মনে হলো। আমি মনে মনে ভাবলাম, রিয়ার আচরণ কেমন যেন পাল্টে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে তারপর বললাম, রিয়া, তুমি কি আমার বিয়ের কথা শুনে মন খারাপ করেছো? রিয়া হঠাৎ আমার দিকে তাকালো, তারপর হাসার চেষ্টা করে বলল, আরে না, তুমি এসব কি বলছো, আমি তো খুশি, তোমার বিয়ে হচ্ছে, এটা তো ভালো খবর। আর আজকে আমার শরীরটা ভালো নেই, তাই মনটা একটু খারাপ।
আমি রিয়াকে বললাম, চলো আমরা কলেজটা একটু ঘুরে দেখি, তাহলে হয়তো তোমার একটু ভালো লাগবে। রিয়া একটু ভাবে, তারপর বলল, ঠিক আছে চলো ঘুরে দেখি। আমি আর রিয়া ধীরে ধীরে কলেজের ভেতরে হাঁটতে লাগলাম। কলেজ তখনও বেশ ফাঁকা, ক্লাস শুরু হয়নি। রিয়া পাশে হাঁটছিল, কিন্তু ওর মন যে অন্য কোথাও ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। আমি একটু হেসে বললাম, রিয়া তোমার শরীর খারাপ নাকি আসলে মন খারাপ? রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, হয়তো দুটোই। আমি কিছু বললাম না, শুধু একটু সময় দিলাম ওকে। তারপর হঠাৎ রিয়া থেমে গিয়ে বলল, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ বলো, কি প্রশ্ন? রিয়া একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আচ্ছা তুমি কি সত্যি মিতুকে ভালোবাসো? রিয়ার এই প্রশ্নে শুনে আমি হতবাক হয়ে গেলাম। গতকাল রাতে মিতুও একই কথা জিজ্ঞেস করছিল, আজ আবার রিয়া। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, রিয়া এটা কেমন প্রশ্ন? আমি আর মিতু তো অনেকদিন ধরে একসাথে আছি, আমাদের বিয়ে ঠিক হয়েছে, পরিবার থেকেও চায়। রিয়া একটু হেসে বলল, মানে তুমি বিয়ে করছো শুধু তোমার পরিবার চাইছে বলে? ওর কথায় আমি চুপ হয়ে গেলাম। তারপর বললাম, না মানে ভালোবাসা তো আছেই, তবে। রিয়া আমার কথা শেষ করতে দিল না। তবে কি? রিয়ার কথায় আমি কোনো উত্তর দিলাম না। আসলে সত্যি কি আমি মিতুকে ভালোবাসি, নাকি এটা শুধু একটা অভ্যাস হয়ে আছে? রিয়া বড় একটা শ্বাস ফেলে বলল, তোমার মনে যা আছে সেটা ভেবে দেখো হৃদয়, কারণ ভুল সিদ্ধান্ত নিলে শুধু তোমার না, মিতুর জীবনও পাল্টে যাবে। ওর কথা শুনে আমার ভেতরটা কেমন জানি হালকা হয়ে গেল। আবার আমার একটা অদ্ভুত অস্বস্তিও লাগছিল। অস্বস্তিটা একটু অন্যরকম। ঠিক তখনই কলেজের ঘন্টা বাজলো। রিয়া হেসে বলল, চলো ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসে যেতে হবে। আমিও আর বেশি কিছু ভাবলাম না, ক্লাস শুরু হয়ে গেছে তাই রিয়ার সাথে কথা না বাড়িয়েই ক্লাসের দিকে এগিয়ে গেলাম। ওই দিন ক্লাসে বসে থাকলেও মনটা বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। কাল রাতে মিতুর প্রশ্ন, আজকে রিয়ার প্রশ্ন, সব কিছু কেমন জানি জট পাকিয়ে যাচ্ছে। আমি জানি মিতুর প্রতি আমার দায়িত্ব আছে, আমাদের সম্পর্কটা অনেক দিনের, কিন্তু কেন জানি মনে হচ্ছে আমার অনুভূতিগুলো বদলে যাচ্ছে। ক্লাস শেষে ফরহাদ আর সজীবের সাথে বসে চা খাচ্ছিলাম। ফরহাদ আমাকে বলল, কিরে তোর কেমন লাগছে? বিয়ের বাকি তো আর বেশ কিছু দিন নেই, তাই না? আমি হালকা হেসে বললাম, ভালোই লাগছে। সজীব তখন মজা করে বলল, ভালোই লাগছে মানে? মনে হচ্ছে তোর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। আমি হাসলাম, কিন্তু ওদের কিছু বললাম না, কারণ সত্যি আজ আমার মন ভালো লাগছিল না। আমি চায়ের কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। ফরহাদ আর সজীব একে অপরের দিকে তাকিয়ে আমার অস্বাভাবিক আচরণটা খেয়াল করলো। সজীব একটু সামনে এগিয়ে এসে বলল, হৃদয় আজ তোর মন ঠিক নেই তাই না? আমি একটা শুকনো হাসি দিয়ে বললাম, এমন কিছু না রে, একটু চিন্তায় আছি। ফরহাদ হেসে বলল, চিন্তা? সেটা আবার কিসের? সামনে তো তোর বিয়ে, খুশি থাকার কথা, আর তুই চিন্তা কি নাই? আমি বুঝলাম না, কি হয়েছে তোর? চিন্তা আছিস কেন? আমি ওদের দিকে তাকিয়ে কিছু বলার আগেই পাশ থেকে একটা মিষ্টি গলায় আওয়াজ এলো, কিসের আলোচনা চলছে এখানে? আমি মাথা ঘুরিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে, ওর চোখ দুটো আজ কেমন যেন উদাস লাগছে। আমি কিছু বলার আগেই ফরহাদ বলল, হৃদয়ের বিয়ে নিয়ে কথা বলছিলাম। রিয়া আমার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিল, তারপর বলল, বেশ তো, তবে হৃদয় ভাই তুমি ঠিক আছো তো? তোমার চেহারা দেখে কিন্তু তেমন মনে হচ্ছে না। আমি একটু হাসার চেষ্টা করলাম, না না আমি ঠিক আছি। তারপর কিছুক্ষণ ওদের সাথে কথা বলে আমি বাসায় চলে গেলাম। বাসায় ফিরে আমি ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল রিয়ার কথাগুলো সত্যি কি সঠিক? আমি কি মিতুকে ভালোবাসি, নাকি এটা শুধু পারিবারিক চাপে বিয়েতে রাজি হয়েছি? আমি মনে মনে বলতে লাগলাম, আজকে আমাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। সারা রাত ভাবার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মিতুকে বিয়ে করব। আমি তো মিতুকে অনেক ভালোবাসি, তাই আমি বিয়ে করলেই মিতুকেই করব। এই কয়েকদিনে রিয়ার কথা আমাকে কিছুটা ভাবিয়েছে ঠিকই, কিন্তু মিতুকে আমি ছাড়তে পারবো না। সকালে আমি ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই মা আমার রুমে এসে আমাকে বলল, কি রে এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা আজকে একটু কলেজে যাচ্ছি। মা আমাকে বললেন, দেখ হৃদয়, তোর বিয়ের আর বেশ কিছুদিন নাই তো, অল্প সময়, এখন এসব বাইরে ঘোরাঘুরি একটু কম কর। তোর বাবা চাইছে যে বিয়ের কেনাকাটা তাড়াতাড়ি শেষ কর। আমি মায়ের কথা শুনে একটু চুপ করে গেলাম। সত্যি বলতে আমার মাথার মধ্যে কালকের রিয়ার কথাটা এখনো ঘুরপাক খাচ্ছে। তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি মিতুকেই বিয়ে করব। তাই এখন নিয়ে আর কোনো দ্বিধা রাখা ঠিক হবে না। আমি মাকে একটু মুচকি হাসি দিয়ে বললাম, ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তারপর না হয় কেনাকাটার ব্যাপারটা দেখা যাবে। তারপর আমি কলেজে চলে যাই। কলেজে গিয়ে দেখি গেটের সামনে দাঁড়িয়ে আছে রিয়া। ওর মুখটা আজ একটু শুকনো লাগছে। আমি কাছে গিয়ে বললাম, রিয়া আজ ক্লাস করবে তো?
রিয়া আমার দিকে তাকিয়ে তারপর হালকা একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ আজ ক্লাস করবো তো, চলো আমরা ক্লাসে যাই। তারপর আমি আর রিয়া ক্লাসের দিকে যেতে লাগলাম। যেতে যেতে আমি রিয়াকে বললাম, রিয়া তুমি কালকে আমাকে একটা প্রশ্ন করছিলে না যে আমি মিতুকে সত্যি ভালোবাসি কিনা, নাকি পরিবারের চাপে বিয়েটা করছি? তাহলে শোনো রিয়া, আমি মিতুকে ভালোবাসি, তাই আমি মিতুকে বিয়ে করছি। আমি পরিবারের চাপে মিতুকে বিয়ে করছি না। আর একটা কথা, আমি মিতুর সাথে অনেক দিন যাবৎ আছি। রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো। কয়েক সেকেন্ড চুপ থাকার পর রিয়া বলল, এটা তো খুব ভালো কথা, তুমি যদি মন থেকে মিতুকে ভালোবাসো তাহলে অবশ্যই ওকে বিয়ে করা উচিত। তা আমি তো শুধু তোমার মনের কথা জানতে চেয়েছিলাম, এখন যেহেতু তুমি নিশ্চিত তাই আর কিছু বলার নেই। আমি রিয়ার কথা শুনে একটু হালকা বোধ করলাম। আমি তাকে বললাম, হ্যাঁ রিয়া, আচ্ছা রিয়া, আমি যদি তোমাকে একটা কথা বলি তাহলে কি তুমি সেটা রাখবে? আমার কথা শুনে রিয়া বলল, কি কথা বলো, রাখার মতো হলে রাখবো তো। আমি রিয়াকে বললাম, কয়েকদিন পর তো আমার বিয়ে, তোমাকে আমার বিয়েতে আসতে হবে। আমার বিয়েতে তুমি আসলে আমি অনেক খুশি হব। রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর চোখ নামিয়ে বলল, আমি চেষ্টা করবো আসার জন্য, তবে নিশ্চিতভাবে বলতে পারছি না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি রাগ করব। তোমার আসা দরকার রিয়া। রিয়া মুচকি একটা হাসি দিয়ে বলল, আচ্ছা দেখা যাক, এখন চলো ক্লাস শুরু হয়ে যাবে। তারপর আমরা দুজন চুপচাপ ক্লাসের দিকে এগিয়ে গেলাম। সেদিন ক্লাস শেষে আমি বাসায় ফিরলাম। মা বারবার বিয়ের কেনাকাটার কথা বলছিলেন। বাড়িতে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। আত্মীয় স্বজনদের আসার খবর আসতে শুরু করেছে। মিতুও মাঝে মাঝে ফোন করছে আর আগের মতো স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারছি মিতু এখনও মনে মনে কষ্ট পাচ্ছে। দিনগুলো কেটে যাচ্ছিল বিয়ের আয়োজনের মধ্য দিয়ে। পরিবার, আত্মীয় স্বজন সবাই ব্যস্ত হয়ে উঠেছিল। তবে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, রিয়াও এই কয়দিনে আমাদের বাড়িতে প্রায় আসছে। মা তাকে খুব পছন্দ করেছেন। রিয়া যেন আমাদের পরিবারেরই একজন হয়ে উঠেছে। বিয়ের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমাদের বাড়িতে অতিথিদের ভিড়, সাজসজ্জা, গানের শব্দে চারপাশে গমগম করছে, কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে। বিয়ে ঠিক আগেটাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম আমি সেই পুরনো শ্মশানে দাঁড়িয়ে আছি, আশেপাশে শুধু কুয়াশা আর গা ছমছমে বাতাস। হঠাৎ আমার সামনে সেই পরীটা, আমি পরী রুহিকে দেখতে পেলাম। আমি ভয়ে এক পা পেছনে সরতেই পরীটা আমার দিকে এগিয়ে এলো। সে আমাকে বলতে লাগলো, কি রে, তুই আমাকে ভুলে গেলি নাকি? তুই আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? হুজুরকে তো আমি নিজেই মেরে ফেলেছি। সে আমাকে বন্দি করেছিল, তাই না? তাই তাকে আমি মেরে ফেলেছি। আমি পরীকে কিছু বলতে যাব, ঠিক তখনই মায়ের ডাকে আমার ঘুম ভেঙে যায়। মা আমাকে বলতে লাগলো, হৃদয়, এই হৃদয়, দেখে যাক কে এসেছে। মায়ের ডাক শুনে আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। দরজা খুলে দেখি মা রাগী চোখে তাকিয়ে আছেন। তুই কি ঘুমিয়েছিলি? সকাল হয়ে গেছে আর তুই এখনো শুয়ে? তাড়াতাড়ি নিচে আয়, দেখে যাক কে এসেছে। আমি অবাক হয়ে বললাম, কে এসেছে মা? বাইরে আয়, দেখলেই বুঝবি। মায়ের কথায় আমি একটু অবাক হয়ে গেলাম, এই মুহূর্তে কে আসতে পারে? আমি ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম। বাইরে এসে দেখি রিয়া, ফারহাদ আর সজীব সোফায় বসে আছে। আমাকে দেখে সজীব বলে উঠল, কি রে, আজকে না তোর বিয়ে, তুই এখনো ঘুমাচ্ছিস? আমরা তোর বিয়েতে চলে আসলাম আর তুই পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছিস। তাই লোকে বলে, যার বিয়ে তার খবর নাই, প্রতিবেশীর ঘুম নাই। সজীবের এমন কথায় আমি বললাম, না রে সজীব, সত্যি বলতে কালকে রাতে আমার ঘুম একটু কম হয়েছে, তাই তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সজীব আমাকে বলল, কেন, তোর ঘুম কেন কম হয়েছে? আমি সজীবকে কালকে রাতের হুজুরের স্বপ্নের কথা বলতে যাব, এমন সময় আমি আবার চুপ হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, স্বপ্নের কথাটা কাউকে বলা যাবে না, যদি বলি তাহলে সবাই চিন্তা করবে। তারপর আমি বললাম, আরে তেমন কিছু না, রাতে একটু দেরিতে ঘুমিয়েছি, তাই ঘুম একটু কম হয়েছে। মা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, যা এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তারপর আমি ফ্রেশ হয়ে চলে গেলাম। তারপর সব কাজ ঠিকমতো চলছিল। আর কয়েক মিনিটের মধ্যে মিতুর সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমি তো বিয়ের জন্য 3 বার কবুল বলে ফেললাম। এখন কাজী সাহেব মিতুকে বলছে, মা তুমি যদি এই বিয়েতে রাজি থাকো তাহলে 3 বার কবুল বলো। কাজী সাহেবের কথায় মিতু কবুল বলতে যাবে, এমন সময় পেছন থেকেই হুজুর বলে উঠলেন, দাঁড়াও হৃদয়, হৃদয় আর মিতুর বিয়ে কখনো হতে পারে না। বিয়ে বন্ধের কথা শুনে আমরা সবাই চমকে গেলাম। আমরা সবাই অবাক হয়ে গেছি। পিছনে তাকালাম, দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে হুজুর। হুজুরকে দেখে কেমন জানি লাগছে, মনে হচ্ছে হুজুর অনেকদিন ধরে কিছু খায় নাই, আর কেউ তাকে অনেক মেরেছে। হুজুর ভালোভাবে দাঁড়াতেও পারছেন না।
হুজুরের এমন অবস্থা দেখে আমরা সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। মিতু অবাক হয়ে হুজুরের দিকে তাকালো। আমি তো একদম জমে গেলাম। তখন আমার মাথার ভেতর কাল রাতে দেখা স্বপ্নটা ঘুরপাক খাচ্ছিল। স্বপ্নে তো দেখেছিলাম পরী রুহি বলেছিল যে সে হুজুরকে মেরে ফেলেছে। তাহলে তাহলে হুজুর এখানে কিভাবে? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার গলায় যেন কিছু আটকে আছে, কোনোভাবে কথা বের করতে পারছি না। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, হুজুর আপনি আপনি এখানে? আর আপনার এই অবস্থা কেন? আর আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে আমরা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাই নাই। মা বাবাও বলতে লাগলেন, হুজুর আপনার এই অবস্থা কেন? আর আপনি এতদিন কোথায় ছিলেন? হুজুর আমাদের কারোর কথায় উত্তর না দিয়ে বলতে লাগলো, হৃদয় আর মিতুর বিয়ে কখনো হতে পারে না। হৃদয়, তুমি মিতুকে বিয়ে করো না। এই বিয়ে হলে তোমার সর্বনাশ হবে। হুজুরের কথা শুনে আমরা সবাই অবাক হয়ে হুজুরের দিকে তাকিয়ে রইলাম। এটা শোনার পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেছে। আত্মীয় স্বজন, বাবা মা, মিতুর পরিবার সবাই হতবাক। কেউ কিছু বলছে না। কাজী সাহেবও থমকে গেছেন। আমি হুজুরের দিকে এগিয়ে গিয়ে বললাম, হুজুর আপনি এভাবে বলছেন কেন? মিতু আর আমার বিয়ে কেন হতে পারে না? আমি তো মিতুকে ভালোবাসি, আর মিতু আমাকে ভালোবাসে। তাহলে তাহলে বিয়ে হতে পারবে না কেন? হুজুর একদম ক্লান্ত গলায় বললেন, হৃদয়, তুমি মিতুর ব্যাপারে এখনো কিছু জানো না। মিতু তোমাকে ভালোবাসার জন্য বিয়ে করছে না। হঠাৎ মিতু বলে উঠল, আপনি এসব কি বলতেছেন? আমার ব্যাপারে হৃদয়ের কি জানার আছে? আর আমি তো তাকে ভালোবাসি বলে বিয়ে করছি। আমি হুজুরকে বলতে লাগলাম, মিতু তো ঠিক কথা বলছে। মিতু আমাকে বিয়ে করার জন্য কি কারণ থাকতে পারে? হুজুর বললেন, প্রতিশোধ। মিতু তোমাকে প্রতিশোধের জন্য বিয়ে করছে। মিতু তোমাকে বিয়ে করছে একমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। আমি একটু রাগান্বিত হয়ে বলে উঠলাম, আপনি এসব কি বলছেন? মিতু আমাকে প্রতিশোধের জন্য কেন বিয়ে করবে? আমার সাথে সাথে মা বাবাও বলে উঠল, হুজুর আপনি এসব কি বলছেন? মিতুর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তাহলে তাহলে তো প্রতিশোধের কোনো কথাই নেই। হুজুর আমাকে উদ্দেশ্য করে বলল, হৃদয়, তুমি হয়তো শুনেছ যে কয়েকদিন ধরে একটা পরী কয়েকজন মধ্যবয়সী ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করছে। তখনই আমি হুজুরকে বললাম, হ্যাঁ হুজুর, এটা আমি শুনেছি। আমি এটার জন্য আপনাকে অনেক খুঁজেছি। হুজুর আমাকে বলল, তুমি কি জানো এই পরীটাকে? এই পরীটা আর কেউ না, এটা হলো সেই বন্দি হওয়া পরী রুহি। সে পরীটা আবার ফিরে এসেছে। হুজুর কথায় শোনার পর সবাই অবাক হয়ে যায়। মা হুজুরকে বলল, কি আপনি এসব কি বলছেন? সেই পরীটা কিভাবে ফিরে আসতে পারে? পরীটা তো আপনি বন্দি করছিলেন, তাই না? তাহলে সে আবার কিভাবে ফিরে আসছে? আমি সেখানে কি বলবো বুঝতে পারছি না। আমি সেখানে হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। তারপর হুজুর বলে উঠল, পরী কিভাবে ফিরে এসেছে সেটা আমাকে জিজ্ঞাসা না করে মিতুকে জিজ্ঞাসা করো। সেটা আমার থেকে মিতু বেশি ভালো বলতে পারবে। মিতুর কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। আমি হুজুরকে বললাম, মিতুর বলতে পারবে মানে? মিতু কিভাবে জানবে পরী কেন ফিরে এসেছে? আমার সাথে সাথে মিতুও বলতে লাগলো, পরী কিভাবে ফিরে এসেছে সেটা আমি কিভাবে জানবো? এবার হুজুর রাগান্বিত হয়ে বললেন, মিতু তুমি আর নাটক করে লাভ নেই। আজ আমি সব সত্যি কথা বলে দিব। আজ তোমার মুখোশ আমি সবার সামনে খুলে দিব। তাহলে সবাই শোনো, পরীটাকে বন্দি করার পরও পরী কেন ফিরে এসেছে? আমার বাবা বললেন, হ্যাঁ বলুন তাহলে, পরী কেন ফিরে এসেছে? আর আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার এই অবস্থা কিভাবে হলো? হুজুর বলতে লাগলেন, আমি যখন তোমাদের বাড়ি থেকে পরী রুহিকে বন্দি করে নিয়ে যাওয়ার পর আমার কথা মতো আমি আমার বাড়ির পেছনে একটা বিশাল তেঁতুল গাছের নিচে বন্দি পরীর বোতলটাকে মাটির নিচে পুঁতে ফেলি। তারপর আমি বাড়ি চলে যাই, কারণ আমি নিশ্চিত ছিলাম যে ওই তেঁতুল গাছের নিচে কেউ যাবে না, কারণ সবাই বিশ্বাস করে যে ওই তেঁতুল গাছে নাকি ভূত বসবাস করে। হঠাৎ কয়েকদিন পর রাত, তখন আনুমানিক 1:30 হবে। আমি খেয়াল করলাম যে আমার বাড়ির পেছন থেকে একটা শব্দ আসছে। আমি ভালো করে খেয়াল করে দেখলাম আওয়াজটা কোদাল দিয়ে মাটি কুড়ার মতো লাগছিল। কেউ যেন মাটি কুড়তেছিল। তারপর আমি আওয়াজটা কোথা থেকে আসছে সেটা জানার জন্য বাগানের দিকে হাঁটা শুরু করলাম। তারপর আমি বাগানে গিয়ে দেখি এক ভয়ানক দৃশ্য। আমি দেখতে পাই যে আমি তেঁতুল গাছের নিচে যেখানে বোতলটা পুঁতে রাখছিলাম সেখানে কোনো এক মেয়ে কোদাল দিয়ে মাটি করছে। মেয়েটার মুখ চাদর দিয়ে ঢাকা ছিল। আমি পেছন থেকে সেই মেয়েটাকে বলি, আরে কে আপনি? আপনি এখানে কেন এসেছেন? আর আপনি এখানে মাটি কেন করছেন? আমি প্রশ্নগুলো করার পর মেয়েটা আমার দিকে ফিরে তাকায়। তখনও তার মুখে সেই চাদরটা ছিল। ততক্ষণে সেই মেয়েটা বন্দিপুরীর বোতলটা মাটি করে বের করে ফেলেছে। মেয়েটার সাথে সাথে বোতলের মুখটা খুলে দেয়। বোতলের মুখ খুলে দেওয়ার সাথে সাথে বোতল থেকে একটা ভয়ানক কালো ধোঁয়া বের হয়ে চলে যায়। আমি তখনই বুঝতে পারি যে সে কালো ধোঁয়াটা ছিল রুহিপুরী। তারপর আমি মেয়েটাকে বলি, তুমি এটা কি করলে? তুমি পরী, এই পরীটাকে ছেড়ে দিলে? আমার কোনো প্রশ্ন উত্তর সেই মেয়েটা দিচ্ছিল না। মেয়েটা সেখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ সেখানে একটা প্রচণ্ড জোরে বাতাস আসে।
সেই বাতাসে মেয়েটার মুখ থেকে চাদরটা উড়ে যায়। তখন মেয়েটার মুখ দেখে আমি সেখানে হতবাক হয়ে যাই। আমি তাকে বলি, মিতু, মিতু, তুমি এখানে? তুমি এই পরীটাকে কেন মুক্তি দিলে? তুমি কি জানো না এই পরীটা হৃদয়ের অনেক ক্ষতি করেছে? তুমি তো হৃদয়কে অনেক ভালোবাসো, তাহলে তুমি হৃদয়ের এত বড় ক্ষতি কিভাবে করতে পারলে? আমার কথা শুনে মিতু জোরে একটা হাসি দিয়ে বলল, কি, আমি হৃদয়কে ভালোবাসি? তোমরা কি ভাবলে আমি হৃদয়কে ভালোবাসি? আরে না, আমি এতদিন নাটক করছিলাম যে আমি তাকে ভালোবাসি। আমি প্রতিশোধ নেওয়ার জন্য তার সাথে এমন নাটক করছি। মিতুর কথা শুনে আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি। আমি মিতুকে বললাম, তাহলে তুমি পরীটাকে ছাড়লে কেন? সে তো একজন খারাপ পরী। আমার কথায় মিতু আরেকটা হাসি দিয়ে বলল, আরে না, সে কোনো খারাপ পরী না, পরীটাকে তো আমি খারাপ করেছি। মিতুর কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি খারাপ করেছো মানে? মিতু, তুমি এসব কি বলছো? মিতু আমাকে বলল, হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি। আমি এই পরীর মাধ্যমে হৃদয়কে কালো জাদু করেছি। আমি একজন তান্ত্রিকের মাধ্যমে এই পরীকে কালো জাদু করে হৃদয়ের কাছে পাঠিয়েছি, যেন এই পরীটা হৃদয়ের সাথে প্রতিদিন সহবাস করে তার জীবনটা তছনছ করে দেয়। ওই তান্ত্রিকের জাদুর মাধ্যমে পরীকে বশ করে ফেলেছে। এখন আমি পরীকে যা বলি সেই পরীটা তাই করে। ওই পরীকে আমিও তো যে হৃদয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে, তার মধ্যে আপনি এসে আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি হৃদয়ের সাথে পরী সহবাস করাটা আটকে দিলেন। আপনি আপনার শক্তি দিয়ে পরীকে বন্দি করে ফেললেন। তাই আমি আবার এই পরীকে বন্দি থেকে মুক্ত করে দিয়েছি, যাতে পরীটা হৃদয়ের সাথে আবার শারীরিক সম্পর্ক করে তার জীবনটা তছনছ করে দেয়। হুজুরের মুখ থেকে মিতুর এসব কথা শুনে আমরা সবাই সেখানে থমকে গেলাম। মা, বাবা, রিয়া, ফারহাদ, সজীব সবাই অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আমার বিশ্বাস হচ্ছে না যে মিতু এসব করতে পারে। আমি মিতুর দিকে এগিয়ে গিয়ে রাগান্বিত হয়ে মিতুকে বললাম, মিতু, হুজুর যা বলছে তা কি সত্যি, নাকি এসব হুজুর মিথ্যে বলছে? তাহলে এসব কি তুমি করেছো? মিতু আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মিতু সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি মিতুকে বললাম, চুপ করে থেকো না মিতু, সত্যিটা বলো। তারপর মিতু মাথা নিচু করে বলল, হ্যাঁ, হুজুর যা কিছু বলেছে সব সত্যি। আমি পরীকে বন্দি থেকে মুক্ত করে দিয়েছি, আর আমি পরীটাকে কালো জাদু করে হৃদয়ের জীবন পাঠিয়েছি, যাতে পরীটার হৃদয়ের জীবনটাকে তছনছ করে দেয়। মিতুর মুখে এমন কথা শুনে মা গিয়ে মিতুর মুখে 2-3টা থাপ্পড় দিয়ে দেয়, আর তাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলের জীবন নষ্ট করতে চেয়েছিলি? তোকে আমরা কত আপন ভেবে নিয়েছিলাম, তোকে আমরা নিজের মেয়ের মতো দেখতাম, আর তুই নাকি শেষমেশে আমাদের ক্ষতি করলি। তুই এখনই আমাদের চোখের সামনে থেকে চলে যা। আমি হুজুরের কাছে গিয়ে হুজুরকে বললাম, হুজুর, আপনি এই কথা আমাদেরকে আগে বলেননি কেন? আপনি চাইলে ওই দিনই আমাদের এইসব কথা বলতে পারতেন, তাহলে আপনি বলেন নাই কেন? আর আপনি এতদিনই বা কোথায় ছিলেন? আমার কথায় হুজুর বললেন, আমি সব সত্যি তোমাদের বলতে চেয়েছিলাম, কিন্তু এই মিতু আর পরী আমাকে বলতে দেয়নি। হুজুরের কথায় আমি অবাক হয়ে বললাম, মিতু আর পরী বলতে দেয়নি মানে? হুজুর বললেন, তাহলে শোনো, আমি যখন সেই দিন মিতুর সব সত্যি জেনে যাই, তখন আমি মিতুকে বলি, মিতু, আমি তোমার এইসব কথা সবাইকে বলে দেব। আমি এখনই গিয়ে হৃদয় আর তার পরিবারকে সব কিছু বলবো। তখন মিতু প্রচণ্ড জোরে একটা হাসি দিয়ে বলল, তুই কি ভেবেছিস তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? তখনই সেখানে পরীটা চলে আসে, আর মিতুর কথা মতো সে পরীটা আমাকে মারতে শুরু করে, আমাকে বেশ কয়েকবার মাটিতে আছাড় দেয়। তারপর আমি কোনো রকমের সেখান থেকে বেঁচে ফিরি। সে রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আগে পরীটাকে মিতুর বশ থেকে মুক্ত করতে হবে, তারপর মিতুর কোনো একটা ব্যবস্থা করতে হবে। তারপর আমি সেই রাতে একটা বড় হুজুরের কাছে যাই। সেই হুজুরটা ছিল আমার ওস্তাদ, আমি যার কাছ থেকে এসব বিদ্যা গ্রহণ করেছি। সেই হুজুরের কাছে যাওয়ার পর আমি আর হুজুর কোনো রকম পরীটাকে কালো জাদু থেকে মুক্ত করি। এবার পরী আর কারো কথা শুনবে না। তারপর আমি সেখান থেকে তোমাদের বাড়িতে আসার জন্য রওনা হই। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন হঠাৎ আমি কেউ একজন পেছন থেকে কেউ আমাকে মাথায় আঘাত করে। তারপর আমার আর কোনো কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি একটা অন্ধকার ঘরে বাঁধা অবস্থায় ছিলাম। তখন আমার কোনো শক্তি কাজ করছিল না। আমি সেখান থেকে বের হওয়ার জন্য আমার শক্তি দিয়ে অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে আমার কোনো শক্তি কাজ করছিল না। হঠাৎ রুমের দরজাটা কেউ একজন খুলল। আমি দরজার দিকে তাকাতেই দেখি একজন লোক তার পেছনে দাঁড়িয়ে আছে, মিতু। আমি সেখানে মিতুকে দেখে তো অবাক হয়ে গেছি। আমি মিতুকে জিজ্ঞাসা করি, মিতু, তুমি এখানে কেন? আর এই লোকটা কে? তখন আমার কথায় মিতু বলল, লোকটা হলো একজন বড় তান্ত্রিক, যে কিনা ওই পরীর মাধ্যমে হৃদয়কে কালো জাদু করেছিল, আর এখন তোর সব শক্তি কেড়ে নিয়েছে। তুই যতক্ষণ এই ঘরে বন্দি অবস্থা থাকবি, ততক্ষণ তোর কোনো শক্তি কাজ করবে না। এটা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম। আমি মিতুকে বললাম, আরে মিতু, তুমি এসব কি বলছো? আমার কোনো শক্তি কাজ করবে না মানে?
এটা বলার পর আমি যখন আমার শক্তি দিয়ে ওই তান্ত্রিককে আঘাত করতে চাইলাম, তখন আমার কোনো শক্তি কাজ করছিল না। তারপর আমি আবার মিতুকে বললাম, আচ্ছা মিতু, তুমি কি চাও? তুমি আমার সাথে এসব কেন করছো? আমার কথায় মিতু জোরে একটা হাসি দিয়ে বলে, আমি তো তোমাকে কোনো কিছু করব না, আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেব। শুধু আমার আর হৃদয়ের বিয়েটা একবার হয়ে যাক, তারপর তোমাকে এখান থেকে মুক্ত করে দেব। এটা বলার পর মৃদু আর ওই তান্ত্রিক বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। তারপর আমি অনেক চেষ্টা করেছি ওখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু আমি কোনোভাবে ওখান থেকে বের হতে পারিনি। এই কয়েকদিনে মিতুর তার বিয়ের জন্য এই দিকে একটু বেশি ধ্যান ছিল, এই কারণে আমি কোনো রকম পালিয়ে আসতে পেরেছি। আমি অনেক কষ্ট করে ওই রুমের জানালা দিয়ে পালিয়ে এসেছি। হুজুর কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমি মিতুর কাছে গিয়ে মিতুকে বললাম, কেন করলে এমন মিতু? আমরা আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি এমনটা কেন করলে? তারপর মিতু বলল, প্রতিশোধ নিতে। আমি তোমার জীবনটা তছনছ করে দিব। আমি মিতুকে রাগান্বিত হয়ে বলি, কিসের প্রতিশোধ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে প্রতিশোধের শব্দ কেন আসছে? তারপর মিতু বলল, তুমি মনে করে দেখো, কিসের প্রতিশোধ? তুমি নিশ্চয়ই ঋতুকে চেনো। তোমার তো ঋতুকে ভুলে যাওয়ার কথা নয়। ঋতুর কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমি মনে মনে ভাবতে থাকি, মিতু ঋতুকে কিভাবে চেনে? মিতু একটা চিৎকার দিয়ে বলল, কি হলো হৃদয়, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। আমি ধীর গলায় বললাম, ঋতু, তুমিও ওকে কিভাবে চেনো? কিন্তু সে তো... তারপর মিতু একটা হাসি দিয়ে বলল, সে তো মরেই গেছে, তাই না? ঠিক সেই কারণে তো তোমাকে এর শাস্তি পেতে হবে। ঋতু তো তোমার কারণেই মরেছে। মৃত্যুর কথায় আমি হতবাক হয়ে যাই। তুমি কি বলতে চাইছো মিতু? ঋতুর মৃত্যুর সঙ্গে আমার কি সম্পর্ক? আর তুমি ঋতুকে কিভাবে চেনো? তারপর মিতু বলল, তুমি ভুলে গেছো হৃদয়, কিন্তু আমি ভুলিনি। ঋতু ছিল আমার একমাত্র বড় বোন। তুমি তার জীবন শেষ করে দিয়েছো আর ভাবছো সব ভুলে গেছি? এই কথা শুনে সবাই থমকে গেল। মা, বাবা, রিয়া, সজীব আর ফারহাদ সবাই হতবাক হয়ে গেছে। সেখানে সবাই ভাবতেছে, এই ঋতুটা আবার কে? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কি? ঋতু তোমার বোন? তুমি তুমি কি বলছো এসব? আর আমি কখনো ঋতুর ক্ষতি করিনি। আর মৃত্যুর কারণ সে নিজেই, সেখানে আমার কোনো দোষ নেই। মিতু এবার চিৎকার দিয়ে বলল, হ্যাঁ, আমি ঋতুর ছোট বোন, আর তার মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি যদি তাকে ভালোবাসতে, তাহলে সে আজ আমাদের মাঝে থাকতো। তুমি ওর মৃত্যুর কারণ হৃদয়, তুমি ওর মৃত্যুর কারণ। আমি মিতুকে বললাম, কিন্তু মিতু, আমি কখনো ঋতুর ক্ষতি চাইনি। তার মৃত্যু আমার ভুলের কারণে হয়নি। সেই তো নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী। এবার মিতু রাগান্বিত হয়ে বলল, তুমি সব মিথ্যে বলছো। তুমি ঋতুকে ভালোবাসার অভিনয় করেছিলে, কিন্তু একদিন যখন সে তোমার সাথে কথা বলতে এলো, তুমি তাকে দূরে সরিয়ে দিলে। আর সেই কষ্ট আমার বোন সহ্য করতে পারেনি। সেই রাতে সে নিজেকে শেষ করে দিল। আমি মিতুকে বললাম, মিতু, বিশ্বাস করো, আমি কখনো ঋতুকে ভালোবাসার অভিনয় করিনি। আমি শুধু ওকে বন্ধু ভাবতাম। ঋতু একদিন হঠাৎ আমাকে এসে বলল, সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো তাকে বন্ধু ভাবতাম। আমি তাকে কিভাবে ভালোবাসবো বলো? এই জন্য তাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না সে এতটা ভেঙে পড়বে। আমি যদি জানতাম, তাহলে তাকে আটকাতাম। আমার কথা শুনে মিতু বলল, কি বন্ধু ভাবতে মানে? ঋতু তো আমাকে সেটা আগে বলেনি। আমি বললাম, হ্যাঁ মিতু, আমি আর ঋতু একে অপরকে ভালো বন্ধু ছিলাম। আমাদের মাঝে কোনো ভালোবাসা ছিল না। এটা শুনে মিতু চুপ হয়ে যায়। হঠাৎ মা বলে উঠে, কিরে, তোরা সব কি শুরু করেছিস? ঋতুটা আবার কে? এখানে ঋতুর কথা কেন আসছে? আর ঋতুর মৃত্যুর জন্য তোকে কেন দায়ী করছে? তারপর আমি মাকে বললাম, মা, আমি যখন প্রথম কলেজে যাই, তখন আমার তেমন একটা বন্ধু ছিল না। তারপর একদিন আমার সাথে ঋতুর পরিচয় হয়। তারপরে আস্তে আস্তে আমাদের কথা শুরু হয়। আস্তে আস্তে আমরা একে অপরের বন্ধু হয়ে উঠি। একদিন হঠাৎ ঋতু আমাকে বলেন, ঋতু নাকি আমাকে অনেক ভালোবাসে। বিশ্বাস করো মা, আমি ঋতুকে কোনোদিনও ভালোবাসিনি। শুধুমাত্র আমরা একে অপরের ভালো বন্ধু ছিলাম। তারপর আমি যখন ঋতুকে বলি আমি তাকে কোনোদিন ভালোবাসতে পারবো না, তখন ঋতু ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আমি কোনোদিন ভাবতেও পারি না যে ঋতু বাসায় যাওয়ার পর আত্মহত্যা করবে। আর আমি যদি সেটা জানতাম, তাহলে ঋতুকে আটকানোর চেষ্টা করতাম। তখন মা আমাকে বলল, এটা তো তোর কোনো দোষ নেই, সে তো নিজে নিজে আত্মহত্যা করেছে। মায়ের সাথে রিয়ার সজীবও বলতে লাগলো, এটাতে তো হৃদয়ের কোনো দোষ নেই। কাউকে ভালো না বাসাটা তো কোনো দোষের নয়, তাহলে এটা কেন হৃদয়ের দোষ হবে? মিতু সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে মিতু বলল, তাহলে আমি এতদিন ভুল করছিলাম। আমি বড় একটা শ্বাস নিয়ে বললাম, হ্যাঁ মিতু, আমি কখনোই ঋতুকে কষ্ট দিতে চাইনি।
আমি জানতাম না সে আমার কথায় এত ভেঙে পড়বে। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি তাকে বুঝাতাম। মৃদু আমাকে আবারও বলতে লাগলো, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি এতদিন ভুল করেছি। তখনই আমার বন্ধু সজীব বলে উঠল, কিসের ভুল? তুমি পুরো সত্যিটা না জেনে এভাবে প্রতিশোধ নিতে পারো না, এটার জন্য তো তোমাকে পুলিশে দেওয়া দরকার। আমার মা বাবাও বলতে লাগলো, হ্যাঁ আমার ছেলের যে ক্ষতি করতে চেয়েছে তাকে তো পুলিশে দেওয়া দরকার। আমি এখনই পুলিশকে ফোন করছি। আমি মা বাবার দিকে এগিয়ে গিয়ে বললাম, থাক মা, এসব বাদ দাও, মিতু তো এসব না জেনে করেছে, পুলিশকে জানাতে হবে না। আমার কথায় মা বলল, তুই এটা কি বলছিস হৃদয়? বাদ দিয়ে দিব মানে? এটা আমাদের জন্য কত বড় অপমান তুই জানিস? তোর বিয়েতে এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই এসেছে, আর এখন যদি তোর বিয়েটা না হয় তাহলে তো মান সম্মান সব মাটিতে মিশে যাবে। এটা শুনে সেখানে সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর মা আমার মিতুর দিকে তাকিয়ে আমাকে বলতে লাগলো, এই মেয়েটার সাথে তোর বিয়ে তো আমি কোনোভাবেই দেব না, আর এখানে তোর সাথে বিয়ে দিয়ে পারবো না যে সেরকম কোনো মেয়ে তো নেই। হঠাৎ পেছন থেকে একজন বলে ওঠে, আন্টি আপনি অনুমতি দিলে আপনার ছেলেকে আমি বিয়ে করতে পারি। এটা শুনে সেখানে সবাই পেছনে ফিরে দেখে যে রিয়া। রিয়ার কথা শুনে ফারহাদ বলে, রিয়া তুই এসব কি বলছিস? তুই হৃদয়কে বিয়ে করবি মানে? তোর কি মাথা ঠিক আছে? রিয়া বলল, হ্যাঁ ফারহাদ ভাইয়া, আমি যা বলছি সব ভেবে চিন্তে বলছি, আর আমার মাথাও ঠিক আছে। রিয়ার কথা শুনে আমি আর সবাই সেখানে অবাক হয়ে যাই। মা বললেন, রিয়া তুমি কি ঠিক বলছো? তুমি কি সত্যি আমার ছেলেকে বিয়ে করতে চাও? রিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ আন্টি, আমি জানি এটা হঠাৎ শুনতে অবাক লাগছে, কিন্তু আমি অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা সবাই রাজি থাকলে আমি হৃদয়কে বিয়ে করতে চাই। আমি সেখানে অনেকক্ষণ চুপ থাকার পর এবার রিয়াকে বললাম, রিয়া তুমি কি করছো? এটা তো একটা বিশাল ব্যাপার, এটা তোমার সারা জীবনের সিদ্ধান্ত, আমি তো কখনো এটা ভাবিনি। রিয়া বলল, হৃদয় আমি জানি তুমি অবাক হয়েছ, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি, শুধু বন্ধুর মতো না, তার চেয়েও বেশি। আমি অনেকদিন ধরেই বলতে চেয়েছিলাম, কিন্তু সেদিন তোমার বিয়ের কথা শুনে আর বলিনি। আর যদি আমি না বলি তাহলে হয়তো কখনোই বলতে পারবো না। রিয়া আমাকে ভালোবাসে, এরা রিয়ার মুখ থেকে শোনার পর আমি পুরাই অবাক হয়ে যাই। মিতু হতবাক হয়ে রিয়াকে দেখছিল। তারপর মিতু বলল, তাহলে তাহলে এটা তো আরও ভালো হলো। আমি যদি হৃদয়কে বিয়ে না করি তবে অন্তত এমন একজন পাক যে তাকে সত্যি ভালোবাসে, আর আমি অন্য একজনকে ভালোবাসি। মিতু অন্য একজনকে ভালোবাসে, এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে, তুমি অন্য একজনকে ভালোবাসো মানে? হৃদয়কে ভালোবাসোনি? মিতু মাথা নিচু করে বলল, আসলে আমি অন্য একজনকে ভালোবাসি। আমি তো এতদিন হৃদয়কে ভালোবাসার নাটক করেছিলাম, কারণ আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি এতদিন আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। হৃদয় কখনোই আমার বোনের খুনি ছিল না। তারপর আমি মাকে বললাম, আচ্ছা থাক মা, এসব কথা এখন বাদ দাও। রিয়া তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো, আমাদের বিয়েটা কি তোমার মা বাবা অথবা তোমার পরিবার মেনে নেবে? রিয়া আমাকে বিয়ে করার কথাই শুনে সবাই অবাক হয়ে গেলেও মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রিয়া মা, তুমি তো আমার হৃদয়ের বন্ধু, তুমি যদি ওকে সত্যিকারে ভালোবাসো তাহলে আমিও তোমাকে মেনে নেব, কিন্তু তোমার পরিবারের কথা ভেবেছো মা? তারা কি এই বিয়েতে রাজি হবে? রিয়া বললেন, আসলে আন্টি, আমি যে হৃদয়কে ভালোবাসতাম সেটা আমি আমার মা বাবাকে জানিয়েছিলাম। আমি যে হৃদয়কে ভালোবাসি সেটা আমার মা বাবা জানে। এখন কথা হচ্ছে আন্টি, আমার মা বাবা হয়তো প্রথমে রাজি হবে না, কিন্তু আমি তাদের বোঝাবো আমি হৃদয়কে ভালোবাসি এবং আমি জানি ও একজন ভালো মানুষ, আমি ওর পাশে থাকতে চাই। মা বললেন, রিয়া মা, তুমি যদি সত্যি হৃদয়কে ভালোবাসো তাহলে আমি এই বিয়েতে কোনো আপত্তি করব না, কিন্তু তোমার পরিবারের সম্মতি ছাড়া এটা সম্ভব নয়। তোমার মা বাবার সঙ্গে কথা বলতে হবে। রিয়া মাথা নিচু করে বলল, সেটা আমি জানি আন্টি, আমি তাদের সঙ্গে কথা বলবো। মিতু এতক্ষণ চুপ ছিল, এবার সে মুখ তুলে বলল, হৃদয় আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি বুঝতে পারিনি এতদিন আমি কত বড় ভুল করেছি। আমার বোনের মৃত্যুতে তোমার কোনো হাত ছিল না, অথচ আমি তোমাকে দোষী ভেবেছি। তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেও শান্তি পাইনি। হৃদয় বড় একটা শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে দোষ দিচ্ছি না মিতু, তুমি ভুল বুঝেছিলে, কিন্তু এখন সত্যিটা জেনেছ, সেটাই বড় কথা। মিতুর চোখে পানি এসে গেল। সে ধীরে ধীরে বলল, আমি হৃদয়কে ভালোবাসতাম না, এটা সত্যি। আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু সত্যিকারের ভালোবাসা কি সেটা আজ রিয়াকে দেখে বুঝতে পারছি। আমি চাই তোমরা দুজন সুখে থাকো। সবাই মিতুর দিকে তাকিয়েছিল। মা এগিয়ে এসে মিতুর মাথায় হাত রেখে বললেন, মা ভুল করে ফেলেছো ঠিকই, কিন্তু তুমি সেটা স্বীকার করেছো। তোমার জন্য আমার কোনো রাগ নেই, এখন থেকে তুমি ভালোভাবে বাঁচার চেষ্টা করো। মিতু চোখের পানি মুছল, তারপর বলল, আমি চেষ্টা করব আন্টি,
তারপর আমার মা বাবা রিয়ার মা বাবার সাথে কথা বলে বিয়ের জন্য রিয়ার মা বাবাও রাজি হয়ে যায়। মা বললেন, কাজী সাহেব এবার তাহলে আপনি বিয়েটা শুরু করুন। তারপর কাজী সাহেব এলো, সব আনুষ্ঠানিকতা শেষ করে রিয়ার আমাকে জিজ্ঞেস করলেন, হৃদয় আপনি কি রিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? আমি এক ঝলক রিয়ার দিকে তাকিয়ে হেসে তারপর বললাম, হ্যাঁ রাজি, কবুল। তারপর রিয়াকে জিজ্ঞেস করা হলো, রিয়া আপনি কি হৃদয়কে স্বামী হিসেবে গ্রহণ করছেন? রিয়া একটু লজ্জা পেয়ে মুচকি একটা হাসি দিয়ে তারপর মাথা নিচু করে বলল, হ্যাঁ আমিও রাজি, কবুল। 3 বার কবুল বলার সাথে সাথেই সবাই তালি দিয়ে উঠল। এইভাবে আমার আর রিয়ার বিয়েটা হয়ে গেল। এইভাবে আমাদের যখন বিয়েটা হয়ে যায়, বিয়ে হওয়ার পর মা আমাদের দুজনকে জড়িয়ে ধরে বললেন, সুখে থেকো, বেঁচে থেকো, তোমাদের জন্য আমার আমার দোয়া রইল। রাত বাড়ার সাথে সাথে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায়। রিয়াকে নিয়ে প্রথমবারের মতো আমাদের বাড়ির নতুন ঘরে ঢুকলাম। রিয়া কিছুটা নার্ভাস ছিল। আমি রিয়ার হাত ধরে বললাম, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি হৃদয় তুমি কখনো আমাকে একা ছেড়ে দেবে না। তারপর আমরা একে অপরের হাত ধরে বাড়িতে প্রবেশ করি। বিয়ের ঝামেলা শেষ করে রিয়াকে আমার রুম নিয়ে আসলাম। রিয়া আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। রাত তখন 12টা। আমি রুমে এসে দেখি রিয়া ঘুমিয়ে গেছে। আমি কিছুক্ষণ রিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়ে থেকে তারপর রিয়ার জন্য আনা খাবারটা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যাই। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে এসে রিয়াকে ডাকার জন্য সামনে যেতেই দেখি রিয়া এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। তখন আমার চোখ যায় রিয়ার বুকের কাছে তিলটার দিকে। রিয়ার বুকের কাছে তিলটা আমাকে খুব টানছে। আমি কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে এসে রিয়াকে ডাকার জন্য সামনে যেতেই দেখি রিয়া এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। তখন আমার চোখ যায় রিয়ার বুকের কাছে তিলটার দিকে। রিয়ার বুকের কাছে তিলটা আমাকে খুব টানছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি কন্ট্রোল হারিয়ে ফেলছি। তারপর রিয়ার কাছে গিয়ে বেডের পাশে বসে রিয়ার কপালে আলতো করে একটা চুমু দেই। তারপর আমার বেহায়া চোখ দুটো আবার রিয়ার বুকের কাছে তিলটার দিকে গেল। আমি কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিলাম তার থেকে। তারপর রিয়াকে ডাকি খাবারের জন্য। রিয়া ঘুম থেকে ওঠার পর আমি রিয়াকে নিজের হাতে খাইয়ে দেই। খাবার খেতে খেতে রিয়া আমাকে বলল, আমি সবসময় চেয়েছিলাম তুমি আমার পাশে থাকো, আর সেটা সত্যি হলো হৃদয় আমি তোমাকে অনেক আগ থেকে ভালোবাসতাম। তুমি কি খুশি আমাকে স্ত্রী হিসেবে পেয়ে? হয়তো তুমি এটা কোনোদিনও ভাবতেই পারোনি যে তুমি আমাকে বিয়ে করতে হবে। তুমি হয়তো খুশিও না হতে পারো। আমি খাওয়ানো শেষ করে রিয়াকে বলি, আমি তোমাকে প্রথম যখন দেখেছি তখন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু বলার সাহস পাইনি, কারণ আমি মিতুকে ভালোবাসতাম আর মিতুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তখন যদি আমি তোমাকে ভালোবাসতাম তাহলে মিতুর সাথে অন্যায় হতো, এটা ভেবে আমি আর কোনো কিছু বলিনি। এটা শুনে রিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর আমি রিয়াকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিলাম। আস্তে আস্তে রিয়াও আমাকে জড়িয়ে ধরতে শুরু করলো। আমার আর রিয়ার বিয়ের পর গল্পটা এখানে শেষ হয়। আপনারা যদি চান তাহলে পরীর সহবাস এই গল্পের সিজন 3 নিয়ে হাজির হব। সিজন 3 নিয়ে আসবো কিনা সেটা কমেন্ট করে জানাবেন, আর গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। যেন পরীর ক্রস সময়ে গল্প শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে তাহলে সেটা ইমেইলের মধ্যে পাঠাতে পারেন, আমরা পরবর্তী গল্প আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ, সাথেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকুন, আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।